দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের সেমিস্টার 4-এ ভালোভাবে প্রস্তুতির জন্য আজকের ক্লাসে আমার আলোচনা থাকছে গ্যালভেনীয় যে কোষ, সেই গ্যালভেনীয় কোষকে আমরা কিভাবে এক্সপ্রেস করব, কিভাবে খাতায় লিখব, কিভাবে লেখা হয়, কিছু সাংকেতিক প্রকাশ আমরা জানবো গ্যালভেনিক সেলের মতো এক্সপ্রেস করার জন্য। তার সাথে তড়িৎচালক বল সংক্রান্ত যে নন স্টেট যে সমীকরণ, কেমিক্যাল পোটেনশিয়াল বা তড়িৎ বিভব সংক্রান্ত, তার দ্বারা কিছু নিউমেরিক্যালস, কিছু গাণিতিক সমস্যাও আমরা সমাধান করব। তো চলো আজকের লেসন শুরু করি। আজকের লেসনে মেন ফোকাস থাকছে নার্নস্ট ইকুয়েশন এবং তড়িৎচালক বল, বিভিন্ন যে হাফ সেলস রিয়াকশনসে তাদের ভ্যালুগুলো কিভাবে পরিবর্তিত হয় সেগুলো নিয়ে চলো শুরু করি। আজকে আমরা জানবো গ্যালভেনীয় কোষ বা গ্যালভেনিক সেল আমরা কিভাবে সিম্পলি রিপ্রেজেন্ট করব, সিম্বলিক রিপ্রেজেন্টেশনস অফ গ্যালভেনিক সেল। দেখো আইইউপিএসি, তোমরা জানো এটা একটা সংস্থা আইইউপিএসি। তো আইইউপিএসি নির্দেশিত কতগুলি নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে আসলে আমরা একটা গ্যালভেনিক সেলকে রিপ্রেজেন্ট করব অ্যাকর্ডিং টু দেয়ার কেমিক্যাল রিয়াকশন। দেখো নর্মালি কি করব আমরা, দেখো গ্যালভেনিক সেলের দুটো পার্ট, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ওকে, এবার দেখো লেফট হ্যান্ড সাইডে কি করবে না, অক্সিডেশনটাকে রিপ্রেজেন্ট করতে হবে, ইলেকট্রোকেমিক্যাল সেলে যে রিয়াকশনটা হয়। তার মানে কি, অক্সিডেশন মিন্স এদিকে অ্যানোড থাকছে আর ডান দিকে থাকবে রিডাকশন, তার মানে এই দিকটা থাকছে ক্যাথোড। ওকে, তাহলে আমি একটা যদি সিম্পল যে ড্যানিয়েল সেল আমরা রিয়াকশনটা আমরা খেয়াল করেছি বা পড়েছি অলরেডি, জিঙ্ক প্লাস Cu+2, এটা একটা কেমিক্যাল রিয়াকশন থেকে তৈরি হচ্ছে জিঙ্ক +2 + Cu। এক্ষেত্রে দেখো অক্সিডেশন কোথায় হচ্ছে আমার, জিঙ্ক 2+, তো জিঙ্ক অবলিক জিঙ্ক সালফেট, জিঙ্ক 2+ মানে অ্যাকচুয়ালি আমরা জিঙ্ক সালফেট নিয়েছিলাম। এবার মাঝখানে আমরা একটা ডবল লাইন দেব, যেটা প্যারালাল লাইনের মতো। তারপরে রিয়াকশনের জন্য কপার সালফেট অবলিক কপার। তো এটাকে আমরা বলবো রিডিউসিং হাফ সেল, আর এটা আমার হচ্ছে অক্সিডাইজিং হাফ সেল। তার মানে এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। তাহলে আমরা একটু মনে রাখবো যে এই যে জারণ অর্ধকোষ আমরা প্রকাশ করছি, তো সেক্ষেত্রে কি লিখলাম না, প্রথমে দেখো ধাতুটাকে লিখলাম, অর্থাৎ যেটা আমার ইলেকট্রোড, যেটা অক্সিডাইজ হচ্ছে, ধাতুর চিহ্ন লিখলাম। তারপর কি করলাম না, যে ইলেকট্রোলাইটটা ইউজ করা আছে, দেখো জিঙ্ক সালফেট, জিঙ্ক ফসফেট ইউজ করা যেতে পারে। তারপর কি করব, যে তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণ, সেখানে সেই দ্রবণের জন্য আমরা জলীয় দ্রবণের মিডিয়ামটা লিখে দেবো অ্যাকুয়াস। ওকে, আর দুটো হাফ সেলের মধ্যে যে সল্ট ব্রিজ, সেটাকে বোঝানোর জন্য, অর্থাৎ দুটো ভিন্ন দশার মধ্যে যে সীমা, সেই ভিন্ন দশার মধ্যে সীমা বোঝানোর জন্য সিঙ্গেল লাইন, আর অর্থাৎ দুটো অর্ধকোষের মধ্যে যে সংযোগ, সেই সল্ট ব্রিজটাকে বোঝানোর জন্য এরকম একটা ডাবল লাইন, আমরা যেটাকে উল্লম্ব রেখা আমরা বলতে পারি, এরকম ব্যবহার করা হয়। তবে অনেক সময় এই ইলেকট্রোলাইটের পুরো সংকেত না লিখে আমরা এরকম তার যে আয়নের যে চিহ্ন ইলেকট্রোলাইটের জায়গায়, সেটা আমরা ইউজ করতে পারি। যেমন এখানে কপার 2+ ইউজ করতে পারি। ওকে, ডাবল লাইন জিঙ্ক অবলিক কপার 2 অবলিক। আর একইভাবে বিজারণ অর্ধকোষের ক্ষেত্রে আমরা প্রথমে কি করবো বলতো, প্রথমে তার তড়িৎ বিশ্লেষ্য অথবা তার আয়ন, এবং তারপর আমরা একটা সিঙ্গেল লাইন দেব, এবং তারপর তার যে তড়িৎদ্বার ইউজ করছি, সেই তড়িৎদ্বারের অ্যাকচুয়ালি চিহ্নটা আমরা এখানে ইনপুট করব। তাহলে খুব সহজভাবে যদি আমরা বিষয়টাকে বোঝাতে চাই, তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি, দেখো জিঙ্ক অবলিক জিঙ্ক 2+ অ্যাকুয়াস, এটা হচ্ছে আমার জারণ অর্ধকোষ, আর Cu2+ অ্যাকুয়াস,
অবলিক সি ইউ, এর কনসেন্ট্রেশন আমি ধরো C2 লিখতে পারি, এর কনসেন্ট্রেশন আমি ধরো C1 লিখতে পারি, মাঝখানে ডবল লাইন দিলাম। এটা আমার হচ্ছে বিজারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ। তাহলে এই মাঝখানে কি দেওয়া হচ্ছে? এটা লবণ সেতু, দুটো আসলে হাফ সেলের মধ্যে কানেক্টিং লাইন। আর এটা আমার তড়িৎদ্বার, এটাও আমার তড়িৎদ্বার। তাহলে অ্যাকচুয়ালি কি দাঁড়ালো ব্যাপারটা? হ্যাঁ, তো এই দুটো, এটা হচ্ছে দশা পরিসীমা, ফেজ, দশা পরিসীমা, বাউন্ডারিটা। তো একটা উদাহরণ নিয়ে বিষয়টা ক্লিয়ার করা যাক। যদি মনে করো এরকম একটা আমরা হাইড্রোজেন ইলেকট্রোড মনে করো একটা সিলভার ইলেকট্রোডের সঙ্গে কানেক্ট করেছি। তো সেক্ষেত্রে দেখো হাইড্রোজেন ইলেকট্রোড আমার অক্সিডেশন হিসেবে যদি ব্যবহার করি, ধরো সেলটা রিয়াকশনটা এরকম দেওয়া আছে আর আমরা সেটাকে রিপ্রেজেন্ট করব। তাহলে দেখো প্রথমে আমি সেল রিয়াকশনটা লিখছি। দেখো প্রথমে আমরা সেল রিয়াকশনটা লিখবো H2 থেকে হচ্ছে আমার H+, তাহলে এটাকে আমি হাফ H2 করলাম। তাহলে H2 ইন গ্যাসিয়াস ফর্ম, ধরে নিচ্ছি এটা 1 ATM কন্ডিশনে আছে। আর HCl যে ইলেকট্রোলাইটটা ইউজ করেছি সেটা 1 মোলার। আর রিয়াকশনটা হচ্ছে দেখো H+ আয়ন তৈরি করছে মিডিয়ামে। ওকে, এটা মনে করো অক্সিডেশন রিয়াকশন। আর রিডাকশন কি হচ্ছে না, মনে করো Ag+ কনভার্ট হচ্ছে সিলভারে, এটা আমার রিডাকশন। তাহলে দেখো সেলটা আমরা কিভাবে লিখবো। তো প্রথমে প্ল্যাটিনাম একটা আমরা নিষ্ক্রিয় তড়িৎদ্বার ইউজ করব, কারণ হাইড্রোজেন ইলেকট্রোডে তোমরা জানো যে হাইড্রোজেন যেহেতু গ্যাসিয়াস, সেই জন্য এটা তো তড়িৎদ্বার হিসেবে কখনোই অ্যাক্ট করতে পারে না। এবার H2 ইন যে গ্যাস, যেটা 1 ATM বা যে ATM চাপে থাকবে সেটা লিখবো। তারপরে আমি একটা সিঙ্গেল লাইন দেবো, যেহেতু ইলেকট্রোলাইটের মধ্যে একটা ওকে ফেজ দেখাতে হবে, এই সেল 1 মোলার। এরপর আমি একটা ডবল লাইন দিচ্ছি, এটা 1 মোলার, C1 মোলার, হোয়াট এভার, আমি বললাম C1 মোলার নিচ্ছি, ডাবল লাইন দিলাম সলিড ব্রিজের জন্য। তারপরে আমার দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, সিলভার ক্লোরাইড। এবার সিলভার ক্লোরাইড কি হয় বলতো, নর্মালি AgCl এর যদি Ag+ কে কনভার্ট করতে হয় Ag-তে, তো AgCl খুব একটা ভালো তড়িৎ পরিবাহী নয়, সেই জন্য আমরা কি করি, দ্রবণে KCl নিই, পটাশিয়াম ক্লোরাইড, তড়িৎ পরিবাহিতার জন্য। এবং ধরে নিচ্ছি সেটা আমি অ্যাকুয়াস কন্ডিশনে C2 মোলার নিয়েছি। ওকে, তারপর আমার একটা ফেজ লাইন দেবো AgCl, এটা আমার সিলভার ক্লোরাইড নিয়েছি আর সেটাই কনভার্টেড হচ্ছে Ag-তে। Ag এখানে সলিড, অবভিয়াসলি PT এটাও আবার সলিড। এই হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন অফ এ সেল। এটা অবশ্যই আমার হাইড্রোজেন ইলেকট্রোড আর এটা আমার সিলভার ইলেকট্রোড। এই হচ্ছে রিপ্রেজেন্টেশন। এবার দেখো একটা গ্যালভানিক সেল, তার মনে করো দুটো হাফ সেলের পোটেনশিয়াল ভ্যালু তুমি জানো। একটা উদাহরণ দিয়ে বলি, জিঙ্ক +2 অবলিক জিঙ্ক, এর E0 ভ্যালু অর্থাৎ স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালুটা মনে করো -0.76 ভোল্ট। আর Cu+2 ড্যানিয়েল সেলে তার E0 ভ্যালু পোটেনশিয়াল ভ্যালুটা হচ্ছে +0.34 ভোল্ট। প্রশ্ন হচ্ছে যে বিজারণ বিভবের মান থেকে আমি কি করে বুঝবো কোনটি আমার অ্যানোড আর কোনটি আমার ক্যাথোড? ভেরি সিম্পল। দেখো ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু যার বেশি তার টেন্ডেন্সি টু বি রিডিউসড, আমি অনেকবার বলেছি আগে লেসনেও, টু বি রিডিউসড। তাহলে সিম্পলি এখানে রিডাকশন হবে। তো রিডাকশনটাকে আমরা নর্মালি হাফ সেলের ডান দিকে রাখবো, এখানে রিডাকশন। আর রিডাকশন যেখানে হয় সেটা অবভিয়াসলি ক্যাথোড। রিডাকশন হচ্ছে মানে সে কি করছে বলতো, এই যে কপার থেকে সে কি করছে, কপার থেকে ইলেকট্রন নিচ্ছে এবং কপার থেকে মানে তড়িৎদ্বার থেকে ইলেকট্রন নিয়ে দুটো ইলেকট্রন নিয়ে অ্যাকচুয়ালি কপার হয়ে ডিপোজিট হচ্ছে এবং ওই তড়িৎদ্বারটাকে সে কি করে দিচ্ছে, পজিটিভলি চার্জড। ওকে, ঠিক একইভাবে দেখো যেহেতু এর ভ্যালুটা কম, তার মানে মোর টেন্ডেন্সি টু বি অক্সিডাইজড। তার মানে জিঙ্ক থেকে Zn2+, তার মানে জিঙ্ক এই যে তড়িৎদ্বার সেখানে কি দুটো ইলেকট্রন লেফট করবে, তার মানে
এটা হবে ক্যাথোড, সরি এটা হবে অ্যানোড। মনে রাখবো আমরা অ্যানোড, অ্যানোড মিন্স অক্সিডেশন, যেহেতু এখানে অক্সিডেশন হচ্ছে। ক্লিয়ার? তো এই হচ্ছে কনসেপ্ট, যা কিভাবে আমরা ক্যাথোড আর অ্যানোডটা শনাক্ত করব। এখন আমরা আলোচনা করব গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল। আসলে তড়িৎচালক বল কি, কাকে বলবো আমরা তড়িৎচালক বল? দেখ, পূর্বে আলোচনা থেকে আমরা এটা একদম ক্লিয়ার যে দেখো, লেফট হ্যান্ড যদি একটা ইলেকট্রোড আর রাইট হ্যান্ড ইলেকট্রোড নেওয়া হয়, তো নর্মালি আমরা দেখেছি যে রাইট হ্যান্ড ইলেকট্রোড আসলে এটা ক্যাথোড, যার ইলেকট্রোড পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটা বেশি হয় নর্মালি। আর লেফট হ্যান্ড ইলেকট্রোডে সেটা অ্যাকচুয়ালি অ্যানোড হয়, এবং সেটা অ্যানোড, বানানটা বারবার ভুল লিখছি, ANODE, অ্যানোড। এবং সেখানে নর্মালি কি হয়, অক্সিডেশন হয়, আর এখানে রিডাকশন হয়। এবার এটাকে যদি আমরা একটা সল্ট ব্রিজ দিয়ে অ্যাড করি, মানে কানেক্ট করে দিই, তাহলে কি হচ্ছে না, ক্লোজটা মানে সার্কিটটা ক্লোজ হচ্ছে, অর্থাৎ বদ্ধ বর্তনী তৈরি হচ্ছে, এবং এদের মধ্যে বহির্বর্তনী দিয়ে তড়িৎ প্রবাহ ঘটছে। তাহলে বিষয়টা দাঁড়ালোটা কি? এটাই যে দেখো, যখন এদের মধ্যে সার্কিটটা ওপেন থাকছে, তখন কি হচ্ছে না, তখন কি রাসায়নিক বিক্রিয়া বন্ধ থাকছে? তা একদমই না। রাসায়নিক বিক্রিয়া নির্দিষ্ট সময় চলবে, তারপরে কিন্তু বন্ধ হবে। অর্থাৎ আমি একটা যদি লেফট হ্যান্ড ইলেকট্রোড আর রাইট হ্যান্ড ইলেকট্রোডকে জাস্ট কানেক্ট করি, সল্ট ব্রিজ দিয়ে কানেক্ট করি, কিন্তু এক্সটার্নালি আমি কানেক্ট করবো না সল্ট ব্রিজ দিয়ে। এটা আমার, ধরো আমার এটা সল্ট ব্রিজ, এটা আমার সল্ট ব্রিজ, এক্সটার্নালি আমি কানেক্ট করবো না। তাহলে কি হবে, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ইলেকট্রোডে একটা পোটেনশিয়াল ডেভেলপ করে, আমরা জানি এটাকে আমরা বলি রিডাকশন পোটেনশিয়াল। ওকে, যেহেতু ডিউ টু রিডাকশন, আর এটাকে আমরা বলি অক্সিডেশন পোটেনশিয়াল। নর্মালি আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা কি করি না, লেফট হ্যান্ড ইলেকট্রোডে যে অক্সিডেশনটা পোটেনশিয়ালটা হচ্ছে, সেটাকেও আমরা আসলে রিডাকশন পোটেনশিয়ালে কনভার্ট করে নিই। যেমন এক্ষুনি আমরা দেখলাম জিঙ্ক 2+, এর অ্যাকচুয়ালি রিডাকশন পোটেনশিয়াল মানে অক্সিডেশন পোটেনশিয়াল 0.76 ভোল্ট, সেটাকে আমরা কনভার্ট করলাম রিডাকশন পোটেনশিয়ালে -0.76 ভোল্ট। আর যদি আমরা এটাকে জিঙ্ক কপার +2 কপার নেই, তাহলে সেক্ষেত্রে দেখো রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা 0.34 ভোল্ট স্ট্যান্ডার্ড। তো এটা অবভিয়াসলি সবসময় বেশি হবে। তার মানে দেখলাম যে ক্যাথোডের যদি স্ট্যান্ডার্ড পোটেনশিয়াল বেশি হয়, পজিটিভ হয়, এবং অ্যানোডের যদি রিডাকশন পোটেনশিয়াল নেগেটিভ হয়, তবেই সেই সেল রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হবে। এটা আমরা পরবর্তী অংশে আলোচনা করব। তবে এখানে এটুকু বলি যে বেশ কিছুক্ষণ পরে বিক্রিয়া কিন্তু বন্ধ হবে, কারণ একটা নির্দিষ্ট পোটেনশিয়াল ডেভেলপ করার পর এদের ম্যাক্সিমাম পোটেনশিয়াল ডেভেলপ করবে। এই অবস্থায় আমার এই সার্কিটটা কি থাকছে, ওপেন থাকছে। আমি তখন সার্কিটটাকে কি করলাম, ওপেন রাখলাম। তো এই অবস্থায় মনে করো এই যে সেল মানে পোটেনশিয়াল ভ্যালু, সেলের যে পোটেনশিয়াল ভ্যালু, অর্থাৎ ইএমএফ অফ দ্য সেল, ইলেকট্রোমোটিভ ফোর্স অফ দ্য সেল, সেটা কি হবে না, রাইট হ্যান্ড ইলেকট্রোডের যে ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা মাইনাস লেফট হ্যান্ড ইলেকট্রোডের এই ভ্যালু, তাহলে E0 অফ রাইট হ্যান্ড, E0 অফ লেফট হ্যান্ড, এটাকে সাবট্রাক্ট করলে আমরা কি বলবো, পোটেনশিয়াল ডিফারেন্স পাবো। আর এই পোটেনশিয়াল ডিফারেন্স যেহেতু ওপেন সার্কিট থাকছে, এটাকে আমরা বলবো ইএমএফ অফ দ্য সেল। এবং এর জন্যই অ্যাকচুয়ালি কি হচ্ছে, এক্সটার্নাল সার্কিট যখনই আমরা এটাকে ক্লোজ করছি, তখনই কি হচ্ছে, কারেন্টটা ফ্লো করছে। এবার তোমরা বলবে এক্সটার্নাল সার্কিটে কারেন্টের ফ্লোটা কি হচ্ছে। দেখো, এগুলো আমরা আরো ডিটেলস আলোচনা করবো, তবে এখানে বলে দিই, এখানে খুব সিম্পলি আলোচনা করি। যেহেতু অ্যানোডে ইলেকট্রোড কি হচ্ছে, এখানে অ্যানোডে কি হচ্ছে, নেগেটিভলি চার্জ হচ্ছে, তাহলে এখানে ইলেকট্রনের সোর্স, তার মানে ইলেকট্রনের মুভমেন্টটা এদিকে হবে। তাহলে অবভিয়াসলি কারেন্টের ফ্লোটা কি হবে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে হবে, আর ইলেকট্রনের ফ্লো অ্যানোড থেকে ক্যাথোডের দিকে হবে। ক্লিয়ার? তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে ইএমএফ অফ দ্য সেল কাকে বলবো। দেখো, কোষ কিরকম কোষ না, দুটি অর্ধ কোষ যখন মুক্ত মানে সল্ট ব্রিজ দ্বারা যুক্ত অবস্থায়, অবভিয়াসলি লবণ সেতু দ্বারা যুক্ত অবস্থায় মুক্ত বর্তনীতে থাকে, তখন দুটি তড়িৎদ্বারের মধ্যে যে বিভবের পার্থক্য, সেটাই হলো ইএমএফ অফ দ্য সেল, অর্থাৎ তড়িৎচালক বল কোষের। তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় যে আসলে তড়িৎচালক বলের সিগনিফিকেন্স বা তাৎপর্য কি, কোন গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল
উক্ত কোষের সম্পর্কিত যে রেডক্স আমরা রিয়াকশন দেখলাম সেটা আসলে স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয় বলেই তড়িৎচালক বল সৃষ্টি হয়। তার মানে আমরা কি বলতে পারি যে তড়িৎচালক বল তার একটা সেলের মধ্যে যে স্পন্টেনিয়াসলি কেমিক্যাল রিয়াকশনস গুলো হচ্ছে সেটা সংঘটিত হবার প্রবণতার পরিমাপক। অর্থাৎ আমি যদি বলি একটা লেফট হ্যান্ড ইলেকট্রোড আর একটা রাইট হ্যান্ড ইলেকট্রোড দুটো সল্ট ব্রিজ দ্বারা যুক্ত করলাম, যদি এর মধ্যে স্পন্টেনিয়াসলি রিয়াকশন হয়, স্পন্টেনিয়াস রিয়াকশন মানে কি বলতো, তোমরা জানো স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়াটা ঘটছে নিজে থেকেই, তাহলেই কিন্তু এখানে একটা E0 আর এখানে একটা E0, অর্থাৎ এটা লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড ইলেকট্রোডের যে E0 ভ্যালু সেটা গ্রো করবে। তার মানে যত স্পন্টেনিয়াস রিয়াকশন ঘটবে তত এখানে E0 ভ্যালুটা বাড়বে। তাহলে আমরা বলতে পারি কি না, স্পন্টেনিয়াস রিয়াকশনের যে সংঘটিত হবার অর্থাৎ স্বতঃস্ফূর্ত বিক্রিয়া সংঘটিত হবার যে প্রবণতা তার পরিমাপকই হলো E0 অফ সেল। অর্থাৎ E0 সেল বেশি হবে যদি স্পন্টেনিয়াস রিয়াকশন অর্থাৎ মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া প্রবণতা বেশি হয়। ওকে, তাহলে তড়িৎচালক বল বেশি বা কম হলে এই প্রবণতা যথাক্রমে কি হবে, বেশি বা কম হবে। যদি তড়িৎচালক বল ঋণাত্মক হয় তাহলে কি হবে বলতো, আমরা জানি ডেল্টা জি ইজ ইকুয়াল টু মাইনাস এন এফ E0 অফ সেল। আমরা পড়েছি রিয়াকশনটা, এটা যদি নেগেটিভ হয় তাহলে অবভিয়াসলি ডেল্টা জিরো ভ্যালু কি হবে, পজিটিভ, যেটা একটা অস্বতঃস্ফূর্ত বিক্রিয়ার নির্দেশক। তাহলে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা কি হবে, E0 নেগেটিভ হবে। আমরা নেক্সট আসবো। তাহলে IUPAC যে রুলস, সেই রুলস অনুযায়ী আমরা কি পেলাম, সেলের যে ইএমএফ অফ সেল যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে হয় E0 দেবো, আর যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনে না হয় সিম্পলি লিখবো ই অফ সেল, এটাকে একটু ভালো করে লিখো CELL, সেল ইজ ইকুয়াল টু কি ই অফ, ডান দিকে আমার আছে ক্যাথোড অর্থাৎ ইলেকট্রোড পোটেনশিয়াল অফ ক্যাথোড মাইনাস ইলেকট্রোড পোটেনশিয়াল অফ অ্যানোড। এটাকে আমরা সংক্ষেপে আরো লিখতে পারি অ্যানোড। এই ওটাকে যে কেন বাদ দিই আমার মাথায় ঢোকে না। ই of right hand side electrode potential minus E of left hand side electrode potential, এই হচ্ছে কনসেপ্ট। এবং অবভিয়াসলি এটা আমরা জানি যে ইএমএফ অফ সেল আমরা ভোল্ট ইউনিটে ইউজ করি, মানে ভোল্ট ইউনিট ইউজ করি। তো বিষয়টা বোঝার জন্য আমরা একটা উদাহরণ নিই। ধরো এরকম একটা ভ্যালু দেওয়া আছে E0 অর্থাৎ স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ জিঙ্ক +2, ভ্যালুটা দেওয়া আছে কত, সরি জিঙ্ক +2 অবলিক জিঙ্ক, রিডাকশন পোটেনশিয়াল, তো সেটা কত দেওয়া আছে না -0.76। আর একটা সেল দেওয়া আছে দেখো E0 ক্যাডমিয়াম +2 অবলিক ক্যাডমিয়াম, ভ্যালুটা দেওয়া আছে -0.40 ভোল্ট। এবার দেখো এর মধ্যে কোনটা বেশি ভ্যালু, সেটা হবে আমার ক্যাথোড, রাইট হ্যান্ড ইলেকট্রোড। তাহলে অবভিয়াসলি এখানে দেখতেই পাচ্ছি আমাদের ক্যাডমিয়ামটা হবে ক্যাথোড, তাহলে এইটা হবে আমার রাইট হ্যান্ড ইলেকট্রোড আর এইটা হবে আমার লেফট হ্যান্ড ইলেকট্রোড। ব্যাস পেয়ে গেলাম। এবার E0 অফ দ্য সেল আমরা হিসেব করে নেব। E0 অফ দ্য সেল হবে কি রাইট হ্যান্ড ইলেকট্রোডের মাইনাস লেফট হ্যান্ড ইলেকট্রোডের পোটেনশিয়াল ভ্যালু। তাহলে এখানে রাইট হ্যান্ড আসছে -0.40 মাইনাস -0.76, এগুলো কিন্তু অবভিয়াসলি ভোল্টে, তো এখান থেকে ক্যালকুলেশন করলে আসছে +0.36 ভোল্ট। এই হচ্ছে কনসেপ্ট। এবার আমরা ঠিক উল্টো ব্যাপারটা, অর্থাৎ গ্যালভানিক একটা সেল যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি সেল রিয়াকশনটা কি করে ডিটারমাইন করব। দেখো আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরো পিটি প্ল্যাটিনাম, এরা একটা সেল দেওয়া আছে SN+2 অ্যাকুয়াস কন্ডিশন। আচ্ছা, এখানে কোনো কনসেন্ট্রেশন দেয়নি, নো প্রবলেম। SN+4, যদি কনসেন্ট্রেশন না দেওয়া থাকে আমরা 1 মোলার ধরবো। অ্যাকুয়াস Ag প্লাস অ্যাকুয়াস Ag, এটা একটা আমার সেল দেওয়া আছে, এখান থেকে আমরা সেল রিয়াকশনটা লিখবো। তো প্রথমে দেখো গ্যালভানীয় কোষের যে বাম দিক, সেই বাম দিকের তড়িৎদ্বার যেখানে আমাদের কি হয় না অ্যানোড, যেখানে জারণ হয়, আর ডান দিকে আমার এখানটা তার মানে অক্সিডেশন, আর ডান দিকটা এখানে আমার হয় রিডাকশন। এটুকু আমাদের আগেই খেয়াল করতে হবে।
তো অ্যানোড এবং ক্যাথোড বিক্রিয়ার যে সমীকরণ, সেখানে ইলেকট্রনের সংখ্যা সমান করার জন্য প্রয়োজন অনুযায়ী আমরা ক্ষুদ্রতম কোনো পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে পারি। দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়ম, এই সমীকরণ দুটির সমষ্টি করব। জাস্ট লেফট হ্যান্ড যোগ করবো, রাইট হ্যান্ড যোগ করবো, এবং সেখান থেকে আমরা সেল রিয়াকশন পাবো। দেখো আমরা অ্যানোড রিয়াকশনটা আগে লিখে ফেলি। এগেন আমার কি যে হচ্ছে, অ্যানোড সেল হাফ সেল রিয়াকশন, সেটা কিভাবে হবে দেখো। তো প্রথমে আমার এখানে আমরা দেখতে পাচ্ছি Sn+2, এটা আমার রিডিউসড ফর্ম, আর এটা আমার অক্সিডাইজড ফর্ম। তাহলে রিডিউসড ফর্ম থেকে কি হবে না স্যার, অক্সিডাইজড ফর্মে যাবে। তার মানে কি দেখো, বাম দিক ডান দিক সমান করার জন্য কি ইলেকট্রন মাইনাস, প্লাস ফোরের সঙ্গে দুটো নেগেটিভ যোগ করলে +2। তো এটা হয়ে গেল আমার দুটো ইলেকট্রন কেন করলাম নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমার ক্যাথোড রিয়াকশন, ক্যাথোড হাফ সেল রিয়াকশনটা কি হবে, সিম্পলি ক্যাথোড একে দেখো রিয়াকশনটা হচ্ছে কার, Ag+। কি হচ্ছে এখানে একটু লেখা তোলার ভুল ছিল আমার, Sn4 প্লাসের পর একটা ডবল লাইন আছে, ওকে, এটা একটু মনে রাখবে, এটা সলভেজ। Ag+ অ্যাকুয়াস কন্ডিশন, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি হচ্ছে Ag। তো এটা আমার অক্সিডাইজড ফর্ম, এটা আমার রিডিউসড ফর্ম। তো অবভিয়াসলি আমরা দেখতেই পাচ্ছি যে এই সেলের একটি ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, এখানে যেহেতু রিলিজড হচ্ছে 2, তার মানে এটাকে আমাকে হোল নাম্বার 2 দিয়ে গুণ করে নিতে হবে বাম দিক ডান দিক, মানে ইলেকট্রনের গুণ বর্জন সমান করার জন্য। তাহলে অবভিয়াসলি 2Ag+ প্লাস 2E তৈরি হচ্ছে 2Ag। এবার লেফট হ্যান্ড যোগ করো, তাহলে 2Ag+ প্লাস Sn2+, ওকে, সরি বড্ড ভেঙে যাচ্ছে, 2Ag প্লাস Sn+4, এই কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে। তোমরা অবভিয়াসলি এই Ag প্লাসের ঠিক ডান দিকে AQ, Sn2+ AQ অ্যাকুয়াস কন্ডিশন, সিলভার পাশের সলিড কন্ডিশন, এটা লিখবে, এটাও অ্যাকুয়াস কন্ডিশন আছে সেটাও লিখবে। এই হচ্ছে টোটাল সেল রিয়াকশন। আর একটা উদাহরণ দেখা যাক। ধরো এরকম একটা হাইড্রোজেন ইলেকট্রোড লেফটে দেওয়া আছে, প্ল্যাটিনাম H2 গ্যাসিয়াস H+ aqueous double solvage line Cl- aqueous Cl2 gaseous Pt, দুটো তড়িৎ। তো এটা আমার অবভিয়াসলি রাইট হ্যান্ড ইলেকট্রোড, আর এটা আমার হচ্ছে লেফট হ্যান্ড ইলেকট্রোড। তো এটা মানে এখানে আমার অক্সিডেশন হবে আর এটা রিডাকশন হবে। তো সিম্পলি আমরা এখানে লিখবো কি সেল রিঅ্যাকশনটা, দেখো এটা আমার অ্যানোড আর এটা হচ্ছে ক্যাথোড। তাহলে অ্যানোড রিঅ্যাকশনটা কি দেখো, H+ তৈরি হচ্ছে, H+ কে নিউট্রালাইজ করার জন্য কি লাগে, একটা ইলেকট্রন। তার মানে H2 থেকে হচ্ছে, তাই না, এগুলো শেখার আছে, প্রত্যেকটা কিন্তু আমি ধরে ধরে শিখে নেব। তাহলে তোমরা কিন্তু এই স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না অনেক জিনিস। H2 কেন করলাম, তার আগে হাফ কেন দিলাম, দেখো এখন একটি তো আমার H+ হচ্ছে না, তো এটাকে ব্যালেন্স করার জন্য হাফ H2 দিতে হয়। আর গ্যাসিয়াস কন্ডিশন আছে, গ্যাস G লিখলাম, আর H+ এর ব্র্যাকেটে AQ-টা লিখে দেবে, একুয়াস ইলেকট্রন মাইনাস। নেক্সট হচ্ছে দেখো, এটা আমার কি রিঅ্যাকশন হলো স্যার, এটা অবভিয়াসলি অ্যানোড রিঅ্যাকশন। আবার ভুল, কি যে হচ্ছে, অ্যানোড। এবার দেখো ক্যাথোড রিঅ্যাকশনটা কি হবে, ক্যাথোড রিঅ্যাকশনে দেখো Cl-, এটা রিডিউসড ফর্ম, তাহলে ডান দিকে কি আছে, রিডাকশন হচ্ছে Cl- লিখবো, কি থেকে না অক্সিডাইজড ফর্ম হচ্ছে হাফ Cl2 থেকে Cl-। তাহলে এখানে হাফ Cl2 কি করছে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তাহলে ডান বাম ইলেকট্রনের অ্যাকসেপ্টেন্স একই আছে, জাস্ট লিখে দাও হাফ H2 ইন ব্র্যাকেট G, হাফ Cl2 ইন ব্র্যাকেট G, অ্যারো দিয়ে H+ aqueous Cl-, এটাও হবে aqueous। এই হচ্ছে কনসেপ্ট। সোশ্যাল রিঅ্যাকশন আমরা কমপ্লিট লিখলাম। নেক্সট আমরা আলোচনা করব যে কোনো জারণ বিজারণ বিক্রিয়া থেকে কি করে গ্যালভানিক সেল গঠন করা যায়। আগেও করেছি, আরো একটা উদাহরণ আমরা জেনে নেব কি করে আমরা একটা সেলকে প্রকাশ করব। তো প্রথমে যে রিঅ্যাকশনটা আমার দেবে সেটা আমরা পরিষ্কার করে একটা লিখে নিই, একটা উদাহরণ নিয়ে বলা যাক। ধরো আয়রনের সলিড কন্ডিশনে দেওয়া আছে 2H+, aqueous কন্ডিশন, aqueous অ্যারো
আয়রন 2 প্লাস তৈরি হচ্ছে ইন অ্যাকুয়াস কন্ডিশনে দেওয়া আছে রিয়াকশনে, আর H2 গ্যাস। তো জারণ বিজারণ বিক্রিয়াটা দেখো আমরা আয়নীয় আকারে লিখেছি, এটাই প্রথম নিয়ম। তারপরে আমরা এই যে সমীকরণটা পেলাম, এটাকে আমরা দুটো অর্ধ বিক্রিয়ায় আমরা লিখে নেব, একটা অক্সিডেশনে আর একটা রিয়াকশন। তো দেখো এখানে দেখেই বোঝা যাচ্ছে H প্লাস থেকে H2 এটা আমার হচ্ছে রিডাকশন, আর আয়রন থেকে আমার তৈরি হচ্ছে আয়রন 2 প্লাস, এটা হচ্ছে আমার অক্সিডেশন। ওকে, এবার জারণ অর্ধকোষের যে সংকেত সেটাকে আমরা কি করবো, বাম দিকে, আর বিজারণ অর্ধকোষের সংকেতগুলোকে আমরা ডান দিকে রাখবো। তাহলে এরপরে আমরা সিম্পলি একটু লিখে নিই, তাহলে অ্যানোড রিয়াকশনটা কি ঘটলো, NODE মানে অক্সিডেশন অ্যানোডে। তাহলে আয়রন সলিড কন্ডিশন থেকে তৈরি হচ্ছে আয়রন 2 প্লাস, এটা আমার অ্যানোড। ক্যাথোড রিয়াকশনটা কি হয়েছে সেটা লিখে বলি না স্যার, 2H প্লাস অ্যারো H2। তাহলে অবভিয়াসলি দুটো ইলেকট্রন কি করেছে, অ্যাকসেপ্ট করেছে H2। তাহলে ক্যাথোড অ্যানোড তো পেয়ে গেছি, এবার সিম্পলি আমরা সেল ফরমেশনটা করে নিই। তাহলে অ্যানোডটাকে আমরা সবসময় লেফটে রাখবো। তাহলে আয়রন সলিড এটা আমার তড়িৎদ্বার, অবলিক আয়রন প্লাস 2 অ্যাকুয়াস, এটা ইলেকট্রোলাইট সল্ট রিচ। তারপরে আমরা দেবো H প্লাস, এটা অ্যাকুয়াস কন্ডিশনে এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করছি, আর H2 অবলিক H2 আসলে H2 টাই কনভার্টেড হচ্ছে, আর এখানে তড়িৎদ্বার আমার হচ্ছে প্ল্যাটিনাম। ঠিক আছে, প্ল্যাটিনাম তড়িৎদ্বার দিতে হবে, কেন বলতো, কারণ হাইড্রোজেনের মাধ্যমে তো আর তড়িৎ দেওয়া যায় না, হাইড্রোজেন গ্যাসিয়াস, সেই জন্য একটা নিষ্ক্রিয় তড়িৎদ্বার এখানে ইউজ করা হচ্ছে। ক্লিয়ার? এবার প্রশ্ন হলো যে কখনো কখনো আমাদের এই যে সেল ফরমেশন হয়েছে, এই যে সেল ফরমেশন করলাম, যদি এরকম হয় যে এরকম রিয়াকশন দিল না, বাট এরকম দিয়ে দিল আয়রন 2 প্লাস, এর পোটেনশিয়াল ভ্যালু দিয়ে দিল E0 ভ্যালুটা মনে করে H দিল পজিটিভ, আর H প্লাস অবলিক H2 এর E0 পোটেনশিয়াল ভ্যালুটা দিয়ে দিল মনে করো Y। ওকে, এবার প্রশ্ন হলো যেখানে বলে দিল X গ্রেটার দেন Y, তাহলে আমরা দেখলাম কি X এর ভ্যালুটা বেশি, Y এর ভ্যালুটা কম। তাহলে এটাকে E0 ভ্যালু বলি, E0 অফ রাইট হ্যান্ড সাইড, এটার ভ্যালু X দেওয়া আছে, আর E0 অফ লেফট হ্যান্ড সাইড সেটা দেওয়া আছে Y। তাহলে এখানে আমি যদি E0 সেলটা ক্যালকুলেট করি, কি দাঁড়াচ্ছে দেখো না, E0 অফ রাইট মাইনাস E0 অফ লেফট সমান দাঁড়াচ্ছে X মাইনাস Y, আর যেহেতু X গ্রেটার দেন Y তার মানে ভ্যালুটা আসছে গ্রেটার দেন 0, তার মানে এখানে ডেল্টা G ইজ ইকুয়াল টু কি নেগেটিভ। যেহেতু ডেল্টা G সমান কি আমরা জানি বলো তো, ডেল্টা G সমান আমরা জানি মাইনাস NFE মাইনাস NF E0 অফ দ্য সেল, তাহলে E0 অফ দ্য সেল যদি আমার পজিটিভ হয় তাহলে টোটাল ভ্যালুটা আমার দাঁড়াচ্ছে কি নেগেটিভ। তাহলে এটা স্পন্টেনিয়াস রিয়াকশন, তার মানে এই সেল রিয়াকশনটা লেখা আছে ঠিক। এবার যদি উল্টো হয়, মনে করো ভ্যালুটা দেওয়া আছে মাইনাস X E0 Fe2, আর এটা দেওয়া আছে মাইনাস Y, যেখানে বলা হচ্ছে X ভ্যালু X এর মানটা বেশি গ্রেটার দেন Y। তো সেক্ষেত্রে দেখো মাইনাস X মানে কি বলতো, এটা অ্যাকচুয়ালি কমে গেল, আর মাইনাস Y এটা মানে বেশি। তাহলে সেক্ষেত্রে এখানে E0 অফ রাইট হ্যান্ড সাইডের ভ্যালুটা দেওয়া হচ্ছে মাইনাস Y, আর এটার ভ্যালুটা দেওয়া হচ্ছে E0 অফ লেফট হ্যান্ডের ভ্যালুটা দেওয়া হচ্ছে মাইনাস X। তাহলে কি হবে, তাহলে একই নিয়মে আমি একটু মুছে দিই, দেখতে অসুবিধা হচ্ছে, আগেরটার সঙ্গে তফাৎটা কি দাঁড়াচ্ছে দেখো, হ্যাঁ মাইনাস Y। তাহলে এক্ষেত্রে আমার E0 অফ সেল কি দাঁড়াচ্ছে স্যার, না মাইনাস E0 রাইট হ্যান্ড সাইড মাইনাস E0 লেফট হ্যান্ড সাইড। তো সেক্ষেত্রে E0 ভ্যালুটা কত, আর রাইট হ্যান্ড সাইডে মাইনাস Y মাইনাস X লেফট হ্যান্ডে, তার মানে কি দাঁড়াচ্ছে মাইনাস মাইনাসে প্লাস X মাইনাস Y। তাহলে সেক্ষেত্রে দেখো যেহেতু আমার শর্ত দেওয়া আছে X গ্রেটার দেন Y, তাহলে সেক্ষেত্রেও আমার এই সেল রিয়াকশনটা কি দাঁড়াচ্ছে, যদি এটা পজিটিভ ভ্যালু বেরোচ্ছে তাহলে সেক্ষেত্রেও আসলে ডেল্টা Gটা আসবে নেগেটিভ, তার মানে এটা একটা স্পন্টেনিয়াস রিয়াকশন। ওকে,
তো এইভাবে আমরা বুঝে নেব যে রাসায়নিক বিক্রিয়া স্পন্টেনিয়াস। এবার যদি ইনকেস যদি এটা আসতো নেগেটিভ, এটা যে এই ভ্যালুটা যদি নেগেটিভ আসতো, তার মানে আমাদের রিপ্রেজেন্টেশনটা ভুল ছিল, তখন এটা যাবে ওদিকে আর এটা আসবে এদিকে, উল্টোটা জাস্ট চেঞ্জ করে নিলেই সেল রিয়াকশন পজিটিভ আসবে। এইভাবেই আমরা স্পন্টেনিয়াস আর নন স্পন্টেনিয়াস সেল রিয়াকশনটাকে বুঝতে পারবো। বিষয়টা বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখে দিচ্ছি। দেখো এখানে কি বলা হচ্ছে বলতো, এখানে বলা হচ্ছে যে একটা প্রশ্ন দেওয়া আছে, যেটা সেটা হচ্ছে দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলা হচ্ছে যে আয়রন 3+, একটু ব্লারি হয়ে যাচ্ছে এটা কোশ্চেনটা, যাই হোক আমি একটু বলে দিচ্ছি। আয়রন 3+ থেকে আয়রন 2+, এখানে E0 পোটেনশিয়াল ভ্যালুটা দেওয়া আছে, তার মানে আয়রন +3 আর ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তৈরি হচ্ছে আয়রন 2+। এটা একটা রিডাকশন প্রসেস এবং এই রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা দেওয়া আছে। এবার প্রদত্ত কোষ বিক্রিয়ার E0 সেল গণনা করতে হবে, যেখানে আরেকটা জিনিস দেওয়া আছে কি বলতো, সেল রিয়াকশনটা ভ্যালু দেওয়া আছে। এই যে ডাইক্রোমেট অ্যাসিড মিডিয়ামের যে রিয়াকশন, মানে অন্য যে ইলেকট্রোড পোটেনশিয়াল সেটা দেওয়া আছে, দুটোই দেওয়া আছে আছে আসলে প্রদত্ত সেল রিয়াকশনটা তোমাকে লিখেও দেওয়া আছে, সেখানে জাস্ট E0 সেলটা আমাদের হিসাব করতে হবে। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আয়রন 3+ থেকে আয়রন 2+, এটা অ্যাকচুয়ালি রিডাকশন। তাহলে আমার ক্যাথোড রিয়াকশনটা কি হবে? ক্যাথোড রিয়াকশনটা আয়রন +3, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে আয়রন 2+। আচ্ছা, এবার অ্যানোড রিয়াকশনটা কি হবে? অ্যানোড রিয়াকশন দেওয়া আছে, যেখানে অক্সিডেশন হচ্ছে Cr2O7 2- অ্যাকুয়াস কন্ডিশন 14H+ +6C। তার মানে লেফট হ্যান্ডে টোটাল নেগেটিভ কত হচ্ছে, টোটাল পজিটিভ ভ্যালু হচ্ছে দেখো 14, 14 সঙ্গে 6 বিয়োগ করবো 14 থেকে, তাহলে 8 থেকে 2 বাদ দিলে 6। তার মানে ডান দিকে যে এটা হবে তার প্লাস, এই দেখো 6 হয়ে বুঝে গেল 2 Cr3+, মানে 6 চার্জ +7H2, তার মানে ব্যালেন্সড করাই আছে। এবার দেখো এখানে 6টা ইলেকট্রন কি হচ্ছে, রিলিজড হচ্ছে, অক্সিডেশন। কি করে বুঝলাম অক্সিডেশন? দেখো এখানে ক্রোমিয়ামের অ্যাকচুয়ালি +6 অক্সিডেশন স্টেট থেকে +3 হচ্ছে, সো এটা আমার একটা অক্সিডেশন। ওকে, এবার দেখো এক্ষেত্রে 6টা ইলেকট্রন কি হচ্ছে, সিস্টেম থেকে রিলিজড হচ্ছে। তাহলে এখানে 6টা আমাকে কি করতে হবে, 6 হিসাবটা বুঝিয়ে দিতে হবে, এখানে 6টা বর্জন দেখাতে হবে। অ্যাকচুয়ালি এই ইলেকট্রনটা +3, হ্যাঁ রিডাকশন হচ্ছে, এই জন্য +3 এদিকে লিখেছি। আর অ্যাকচুয়ালি এইটাকে, এটা আমার এখানে ভ্যালুটা লক্ষ্য করো 1.33, এটা অবভিয়াসলি বেশি কার থেকে, এইটার থেকে। তার মানে এখানে অ্যাকচুয়ালি কি হবে, রিডাকশন ঘটবে। তারপর ডাইক্রোমেট এই সিস্টেমটা, এইটা হয়ে গেল কি আমার ক্যাথোড, ভুল লেখা ছিল, ক্যাথোড হয়ে গেল, কারণ এটা ভ্যালুটা বেশি। তার মানে এটা হচ্ছে আমার এইখান থেকে, এইটা আমার হচ্ছে রিডাকশন। ওকে, তাহলে এই রিয়াকশনটা আমার ভুল লেখা ছিল, কারণ এইটা আমার তুলনামূলক কম ভ্যালু, তার মানে এটা অক্সিডাইজড হবে। তার মানে এটা লিখতে হবে আয়রন +2 থেকে আয়রন 3+ E। এবার দেখো এখানে একটা রিলিজড হচ্ছে, এখানে 6টা অ্যাকসেপ্ট হচ্ছে, সেজন্য এটাকে আমরা কি করবো, 6 দিয়ে গুণ করবো, × 6। ওকে, তাহলে এখানে E0 ভ্যালুটা কত দেওয়া ছিল, আয়রন 2+ আয়রন 3 E0 ভ্যালু দেওয়া ছিল কত না 0. সুতরাং টোটাল সেল রিয়াকশনটা কি না আছে দেখো, আয়রন 2+, এটা হচ্ছে 6 দিয়ে গুণ করেছে 6, প্লাস লেফট হ্যান্ড সাইডে কি আছে Cr2O7 2- প্লাস 14H+, অবশ্যই অ্যাকুয়াস কন্ডিশনে আছে, অ্যারো দিয়ে আমরা লিখবো ডান দিকে 6Fe3+3, যেহেতু 6 দিয়ে গুণ করেছি, প্লাস তোমার 2Cr+3 প্লাস 7H2O। তাহলে এই টোটাল সেল রিয়াকশনের ক্ষেত্রে আমরা পেলাম E0 অফ দ্য সেল সমান কি পাচ্ছি, ECELL সেল E0 অফ রাইট হ্যান্ড মাইনাস E0 অফ লেফট হ্যান্ড। এবার রাইট হ্যান্ডে কাকে পেলাম, দেখো ক্যাথোড আমার হচ্ছে রাইট হ্যান্ড হচ্ছে, তাহলে ক্যাথোড ভ্যালুটা কত দেওয়া আছে 1.33 ভোল্ট, মাইনাস E0 লেফট,
লেফট হ্যান্ডের ভ্যালু দেওয়া আছে 0.77 ভোল্ট। সো ভ্যালুটা কত আসছে, ভ্যালুটা হিসাব করলে আসছে 0.56 ভোল্ট। তখন এটা তো পজিটিভ, তার মানে এটা একটা স্পন্টেনিয়াস সেল রিঅ্যাকশন এবং এইভাবে আমরা E0 সেল গণনা করব। নেক্সট একটা প্রবলেম আমরা দেখব, নিকেল এর বিজারণ ক্ষমতা বলছে হাইড্রোজেনের তুলনায় বেশি। তাহলে নিকেল এর বিজারণ ক্ষমতা যদি বেশি হয় তাহলে নিকেল কি করবে, হাইড্রোজেন কে বিজারিত করবে, মানে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন করবে। ওকে, তাহলে অবভিয়াসলি নিকেল কি হবে, নিজে অক্সিডাইজড হবে। বলছে নিকেল তড়িৎদ্বারকে 1.0 ইন নিকেল সালফেট অ্যাকোয়াস দ্রবণের সংস্পর্শে এবং সিলভার তড়িৎদ্বারকে 1.0 ইন সিলভার নাইট্রেট দ্রবণের সংস্পর্শে রেখে দুটি অর্ধকোষ তৈরি করা হলো। উক্ত অর্ধকোষ দুটি লবণ সেতুর মধ্যে দিয়ে যুক্ত করা হলো, একটা গ্যালভানিক সেল তৈরি করা হলো। 25 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখা গেল প্রমাণ তড়িৎচালক বল সেলের 1.06। আর বলছে যদি E0 সিলভার প্লাস সিলভার এই হয় তাহলে নিকেল প্লাস 2 অবলিক নিকেল এই ভ্যালুটা কত। সুতরাং এই স্টেটমেন্ট থেকে ক্লিয়ার হলো কি বলতো, যে নিকেলের আসলে জারিত হওয়ার প্রবণতা বেশি। তার মানে নিকেল অ্যাকচুয়ালি এই যে নিকেল অবলিক নিকেল 2+ এই সিস্টেমটা অ্যাকচুয়ালি কি দাঁড়াচ্ছে, অক্সিডাইজিং, মানে এর ক্যাপাসিটি টেন্ডেন্সি টু বি অক্সিডাইজড। তার মানে এটা অ্যাকচুয়ালি হবে কি বলতো, অ্যানোড সেল, এটা অ্যানোড সেল হবে। আর ক্যাথোড সেল কি হবে, সিলভার। যেহেতু সিলভার আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীতে জানি, আর ভ্যালুটাও দেখো 0.80, তার মানে হাইড্রোজেনের যেহেতু রিডাকশন পোটেনশিয়াল E0H+ অবলিক হাফ H2, এই ভ্যালুটা কত বলো তো, 0.0 ভোল্ট, এবং তার থেকে দেখো এটা ভ্যালুটা কি আমার বেশি 0.80, তার মানে ওইটা হয়ে গেল আমার রাইট হ্যান্ড ইলেকট্রোড এজি। তার মানে হবে এজি কি হবে বলো তো, এজি প্লাস থেকে এজি তে কনভার্ট হয়ে যাবে। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার ক্যাথোড। এবার হ্যাঁ, ক্যাথোড কেন হলো নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে এখানে হাইড্রোজেন নিচে অ্যাকচুয়ালি তড়িৎ রাসায়নিক শ্রেণীতে এজি প্লাস, ভ্যালুটা দেখে বোঝা যাচ্ছে। সিম্পলি কি দাঁড়ালো এখানে, E0 অফ দ্য সেল সেটা তো দেওয়াই আছে 1.06 ভোল্ট, সমান কি না E0 অফ ক্যাথোড মাইনাস E0 অফ অ্যানোড। এবার E0 অফ ক্যাথোড ভ্যালুটা আমার দেওয়া আছে 0.80 ভোল্ট, আমার দরকার কি E0 অফ অ্যানোড। তাহলে E0 অফ অ্যানোড সমান আমরা লিখতে পারি -1.06, তাহলে ভ্যালুটা কত আছে, -0.26 ভোল্ট। তার মানে অ্যানোডের ভ্যালুটা 0 থেকে নিচে দেখলে তো, তার মানে এটা অক্সিডাইজিং, মানে নিজে অক্সিডাইজিং কথাটা বলা ভুল, রিডিউসিং মানে নিজে এর অক্সিডাইজড হওয়ার টেন্ডেন্সি দেখাচ্ছে। ক্লিয়ার? তো এরপর আমরা কিছু গাণিতিক অনুশীলনে আমরা চলে এসেছি। দেখো প্রথম প্রশ্ন, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে সিলভার ইলেকট্রোডের একটা পোটেনশিয়াল ভ্যালু 0.80, দেখে বোঝা যাচ্ছে এটা রিডিউসিং, মানে টু বি রিডিউসড এজি প্লাস থেকে এজি, এই রিডিউসড হওয়ার প্রবণতা বেশি কারণ গ্রেটার দেন 0। আর ক্যাডমিয়াম 2+ থেকে ক্যাডমিয়াম ভ্যালু নেগেটিভ, মিনস এটা টেন্ডেন্সি টু বি অক্সিডাইজড। তার মানে এখান থেকে সিম্পলি দেখো আমি এখানে সলিউশনটা করেই দিয়েছি, দেখো তার মানে এটা আমরা আগে ধরে নিলাম যে এটা আমার কোনটা অক্সিডেশন কোনটা অ্যানোড হবে, অবভিয়াসলি ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+, এবং সেই জন্য আনসারটা এখানে দেখো করে দেওয়া আছে, ক্যাডমিয়াম থেকে ক্যাডমিয়াম 2+ জারিত হচ্ছে এবং এর প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে E0 অফ অ্যানোড, এবং সেটাকে কিভাবে লিখছি দেখেছো। এইভাবে লেখার পর আবার বিজারণ অর্ধবিক্রিয়া আমরা দেখলাম যে সিলভার প্লাস থেকে সিলভার হবে, সেক্ষেত্রে ভ্যালুটা লিখলাম। তারপরে E0 অফ সেল সিম্পলি E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, এবার জাস্ট কি করলাম ভ্যালুগুলোকে পুট করলাম। E0 ক্যাথোডের জায়গায় 0.80 ভোল্ট আর অ্যানোডের জায়গায় -0.040 ভোল্ট, এবং ক্যালকুলেশন করে দেখা গেল যে E0 অফ দ্য সেল 1.20 ভোল্ট। ওকে, খুবই সিম্পল। নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, সেরিয়াম 4 প্লাস থেকে অ্যাকুয়াস কন্ডিশন, আয়রন 2 প্লাস, সেরিয়াম 3 প্লাস, আয়রন 3 প্লাস, E0 সেল ভ্যালু, ও E0 সেল দিয়ে আছে। আচ্ছা, এবার একটা 1 নম্বর রিয়াকশন। ওকে, তো এখানে কি ক্যালকুলেশন করেছে, E0 Ce4 প্লাস Ce3 প্লাস, এটা রিয়াকশন 1 এর, আর রিয়াকশন 2 থেকে E0 I2 অবলিক I মাইনাস, এটাগুলো বের করতে হবে। খুবই সিম্পল রিয়াকশন, পড়লে বুঝে নাও, রিয়াকশন থেকে দেখে নাও। অক্সিডেশন হচ্ছে কার, আয়রন 2 প্লাস আয়রন 3 প্লাস, তার মানে এটা হয়ে গেল অ্যানোড। তাহলে E0 সেল সমান E0 অ্যানোড, অ্যানোড আমার থাকবে লেফটে, আর রাইটে থাকবে Ce প্লাস 4 থেকে Ce, তার মানে এটা আমার হবে E0 রাইট হ্যান্ড, এটাই বের করতে হবে। মাইনাস E0 অ্যানোডটা কত দেওয়া আছে, E0 0.77, এবার সেল ভ্যালুটা কত দেওয়া আছে 0.84 সমান দাঁড়ালো, তাহলে এইটা, তাহলে E0 এটা যদি করি মাইনাসটা এদিকে চলে এলো প্লাস 0.77 ভোল্ট সমান হচ্ছে E0 অফ রাইট হ্যান্ড। তাহলে E0 অফ রাইট হ্যান্ড ইলেকট্রোডে আমরা ভ্যালু পেলাম কত, যোগ করে দাও 7 4 11, তাহলে 1.61 ভোল্ট। তো এখানে তোমাদের সুবিধার জন্য দেখো আমি করে দিয়েছি, প্রথম আনসারটা 1.61 ভোল্ট যেভাবে করলাম ঠিক সেইভাবেই লেফটে তোমরা দেখবে সলিউশনটা। ঠিক একইভাবে পরের অংশের E0 I2 অবলিক 2 মাইনাস, তোমরা এটা ক্যালকুলেট করতে পারবে, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বিক্রিয়াটা আমার টোটাল দেওয়া আছে 2 আয়রন 3 প্লাস থেকে, তার মানে I মাইনাস থেকে I2, এই যে সিস্টেমটা, রিয়াকশনটা ভালো করে দেখবে। I মাইনাস থেকে কি হচ্ছে, অ্যাকচুয়ালি I3 মাইনাস হচ্ছে অ্যাকুয়াস কন্ডিশনে, অর্থাৎ I মাইনাস আগে I2 তে অক্সিডাইজ হচ্ছে, তারপরে আবার I মাইনাসের সঙ্গে অ্যাড হয়ে I3 মাইনাস তৈরি করছে। তো এক্ষেত্রে বোঝার সুবিধার জন্য আমরা জারণটা তাহলে কি, বিজারণটা দাঁড়াচ্ছে কি, আয়রন প্লাস 3 থেকে আয়রন 2 প্লাস, এইটা হচ্ছে আমার বিজারণ। তার মানে এটা হয়ে গেল আমার কি রাইট হ্যান্ড ইলেকট্রোড মানে ক্যাথোড। তার মানে আমরা এরকম লিখতে পারি আয়রন 3 অবলিক আয়রন 2 প্লাস, এর কি রিডাকশন পোটেনশিয়ালটা আমার দেওয়া আছে, সেটা কত না 0.77 ভোল্ট, এটাই আমার ক্যাথোড, এটাই আমার হচ্ছে ক্যাথোড। ওকে, সেটা দেখো লিখে দিয়েছি। E0 সেল ভ্যালু আমার দেওয়া আছে 0.23, তার মানে E0 অফ কি ক্যাথোড, E0 অফ ক্যাথোড আর মাইনাস E0 অফ কি হবে অ্যানোড। তাহলে E0 অফ অ্যানোড অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি কত, E0 অফ অ্যানোড সমান E0 অফ ক্যাথোডের ভ্যালু মাইনাস 0.2, E0 অফ ক্যাথোডের ভ্যালু 0.77 মাইনাস 0.23, জাস্ট এটা ক্যালকুলেট করলে 0.54, এই হচ্ছে কনসেপ্ট। নেক্সট প্রবলেম আমরা দেখবো। দেখো প্রথম যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডে যে ইকুয়েশনটা দেওয়া আছে, দেখো এই ইকুয়েশনটা কি বলছে, ইকুয়েশনটা বলছে যে আয়রন থেকে আয়রন 2 প্লাস, আয়রন সলিড থেকে তৈরি হচ্ছে আয়রন অক্সাইড, মানে কি আয়রন অক্সাইডে আয়রনের জারণ সংখ্যা +2, তার মানে এটা একটা জারণ বিক্রিয়া দেখানো হয়েছে। তাহলে E0 যেটা ভ্যালু দেওয়া আছে এটা হচ্ছে জারণ বিভব, তো এটাকে আমরা আগে বিজারণ বিভবে কনভার্ট করব, কারণ বিজারণ বিভবে করলে আমাদের সুবিধা হবে বুঝতে। তাহলে বিজারণ বিভবে কনভার্ট করতে গেলে রিঅ্যাকশনটা জাস্ট উল্টে দাও, FeOS যেভাবে লিখে দিয়েছি দেখো 1 নম্বর রিঅ্যাকশন, তাহলে প্লাস দুটো ইলেকট্রন আয়রন 2 প্লাস দুটো ইলেকট্রন খেলে কি হবে আয়রন সলিডে কনভার্ট হবে, আর দুটো OH মাইনাস হবে, যেহেতু O আছে H আছে, দুটো OH মাইনাস হচ্ছে, কারণ দুটো OH মাইনাস না দিলে এই যে দুটো E আছে না বাঁ দিকে সমান হবে না। তারপরে তাহলে E0 ভ্যালুটা এখানে কত হবে স্যার, উল্টে যাবে, তাহলে প্লাসের জায়গায় কি হবে মাইনাস 0.87। তাহলে রিডাকশন পোটেনশিয়াল বলে দিচ্ছে যে এটা অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড ইলেকট্রোড হবে, এখানে অ্যানোড হবে, এটা অক্সিডেশন হবে, এবং সেটা তাই দেখছি +2 থেকে আমার হচ্ছে এখানে এই ভ্যালুটা বলে দিচ্ছে এটা কি, এটা এক্ষেত্রে অক্সিডেশন হবে, কিন্তু রিঅ্যাকশনটা আমরা রিডাকশন রূপে লিখেছি, তার মানে এইভাবে তো লেখা যাবে না রিঅ্যাকশনের ক্ষেত্রে, এখন এই সেল ভ্যালু বলে দিচ্ছে এটা হচ্ছে অক্সিডাইজ, মানে অক্সিডাইজ হওয়ার টেন্ডেন্সি দেখাবে। তো সেটা করার জন্য আমরা রিঅ্যাকশনটা এইভাবে লিখবো, আয়রন +2 +2H মাইনাস
অ্যারো দিয়ে উল্টোটা লিখে দেবো FeO সলিড প্লাস H2O প্লাস H2OL প্লাস 2E। এবার দেখো 2 নম্বর রিয়াকশনটা আমার সেটাও দেওয়া আছে ইলেকট্রোড পোটেনশিয়াল -0.40, তাহলে সেটাকে আমি যদি রিডিউস রিডাকশন পোটেনশিয়াল নিতে চাই তাহলে আমাকে রিয়াকশনটা দেখাতে হবে, রিয়াকশন, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে রিয়াকশনটা আমার কি হবে, সেক্ষেত্রে রিয়াকশনটা হবে উল্টোটা, যে 2 নম্বরে যেটা লিখে দিয়েছি এটা দেখে নাও, এই যে এটা হবে, এবং ভ্যালুটা বলে হচ্ছে 0.40, তার মানে এটা টেন্ডেন্সি থাকবে টু বি রিডিউস, তার মানে এটা ক্যাথোড হবে। তাহলে ক্যাথোড হলে ক্যাথোডে কি ঘটে, রিডাকশন, তো রিয়াকশনটা কি হবে সেইটা আমরা লিখে নেব। দেখো এখানে নিকেল 3+, এই যে Ni2O3 আছে না, Ni2O3 তে Ni+3 কন্ডিশনে আছে, H2O দিচ্ছ L, তার তৈরি হচ্ছে কি +2E, মানে রিডাকশন হচ্ছে। তাহলে ক্যাথোড এইভাবেই লেখা হবে, ক্যাথোডের রিয়াকশন এইভাবেই ঘটবে, 2NiO, এখানে Ni কিন্তু +2 কন্ডিশনে আছে, অর্থাৎ দেখতে পাচ্ছি যে রিডাকশন হচ্ছে সলিড প্লাস হচ্ছে 2OH-। এবার এই দুটোকে আমরা অ্যাড করে নেব, কোন দুটোকে, এই যে রিয়াকশনটা আমরা লিখলাম, এই যে রিয়াকশনটা লিখলাম এর লেফট হ্যান্ড পার্টটার সঙ্গে এর লেফট হ্যান্ড পার্টটা যোগ করে নেব, ঠিক আছে, আর রাইট হ্যান্ড পার্টটার সঙ্গে আর রাইট হ্যান্ড পার্টটা যোগ করে নেব। তাহলে আমরা টোটাল সেল রিয়াকশন পেয়ে যাব। টোটাল সেল রিয়াকশনটা কি না আছে, আয়রন +2, তারপরে Ni2O3 অ্যারো দিয়ে তৈরি হচ্ছে আয়রন অক্সাইড প্লাস 2NiO। এক্ষেত্রে তাহলে আমার সেল রিয়াকশনে E0 অফ দ্য সেল সমান হচ্ছে কি বলতো, E0 অফ ক্যাথোড। এখানে ক্যাথোড কি হচ্ছে, ফার্স্ট অ্যানোড, মানে ক্যাথোড নিকেল 2+ সিস্টেমটা, নিকেল 2 এর ভ্যালুটা কত, নিকেল 3+ অবলিক নিকেল 2+, এই সিস্টেম, তার মানে এটা আমরা ক্যাথোড লিখে দিই না, ক্যাথোড মাইনাস E0 অফ অ্যানোড। অ্যানোডটা আমার কি হচ্ছে, অ্যানোডটা আমার আয়রন 2+, আয়রন 2+ হচ্ছে। তো সেক্ষেত্রে E0 ক্যাথোডের ভ্যালুটা আমার দেওয়া আছে 0.40, আর অ্যানোডের ভ্যালুটা দেওয়া আছে -0.87, যেটা আমরা বের করলাম ইলেকট্রোড পোটেনশিয়াল থেকে রিডাকশন পোটেনশিয়ালে চলে এলাম। তাহলে আমরা অ্যাকচুয়ালি এই যে E0 সেল পাচ্ছি এটাও কিন্তু রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু, তাহলে এখান থেকে ভ্যালুটা আসছে 1.27 ভোল্ট। সুতরাং টোটাল সেল রিয়াকশনটার ক্ষেত্রে আমার সেল রিয়াকশনটা তো দেখিয়ে দিলাম, তার সঙ্গে ভ্যালুটাও করে দিলাম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 25 সেন্টিগ্রেডে বলেছে যে দেখো E0 Ag প্লাস Ag এর রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে। তো রিডাকশন পোটেনশিয়াল দেখে সিম্পলি বোঝা যাচ্ছে এটা ক্যাথোড হচ্ছে, আর AgI Ag এটা অ্যানোড হচ্ছে, যেহেতু নেগেটিভ। তো E0 সেল গণনা প্রদত্ত রিডাক্স বিক্রিয়ার জন্য E0 সেল গণনা করতে বলেছে। তো প্রদত্ত রিডাক্স বিক্রিয়াটা আগে দেখে নিই। দেখো AgI থেকে Ag প্লাস হচ্ছে, রিয়াকশনটা দেখে নাও, Ag প্লাস হচ্ছে, তাহলে এখানটা দেখানো হচ্ছে কি অক্সিডেশন। I মাইনাস থেকে AgI থেকে তৈরি হচ্ছে I মাইনাস, এখানে I মাইনাস ছিল, এখানে I মাইনাস অ্যাকুয়াস কন্ডিশনে দেখানো হচ্ছে। সুতরাং এক্ষেত্রে যে সেল রিয়াকশনটা দিয়েছে, তাহলে আমরা যদি ক্যাথোড অ্যানোড করে লিখি, তাহলে অ্যানোডের রিয়াকশনটা যেটা হচ্ছে আমরা লিখতে পারি Ag থেকে Ag প্লাস, ওকে, Ag থেকে Ag প্লাস। আর ক্যাথোডে এখানে রিয়াকশন হবে যেভাবে সেলটা দেওয়া আছে, সেল রিয়াকশনটা যেভাবে দেওয়া আছে, সেক্ষেত্রে রিয়াকশনটা দেখো হচ্ছে AgI থেকে Ag প্লাস প্লাস I মাইনাস, Ag প্লাস নয়, সরি, এটা Ag হবে, Ag সলিড হবে, কারণ হ্যাঁ এইখানটা প্লাস ই দেব, আর এখানটায় অ্যাকচুয়ালি AgI এর সঙ্গে একটা ইলেকট্রন দেবো, তার মানে এটা হচ্ছে রিডাকশন, আর এটা বলা হচ্ছে অক্সিডেশন। তার মানে দেখো E0 অফ দ্য সেল যদি গণনা করতে বলে, তাহলে E0 অফ কি হবে বলতো, E0 অফ ক্যাথোড মাইনাস E0 অফ অ্যানোড। এখন অ্যানোডের বিক্রিয়াটা যেটা দেখানো আছে এটা অ্যাকচুয়ালি কি অক্সিডেশন বিক্রিয়া, তার মানে অক্সিডেশন পোটেনশিয়ালটা বসাতে হবে। E0 ক্যাথোডের, অ্যানোডের, ক্যাথোডের কি বসাতে হবে, ক্যাথোডে তো
পরিষ্কার দেখানো হচ্ছে রিডাকশন, তাহলে ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা দেখাতে হবে। এবার আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে E0 AgI Ag, এটা অ্যাকচুয়ালি কি দেওয়া আছে বলতো, এটা 0 থেকে কম, তার মানে এটা রিডাকশন পোটেনশিয়াল, অবভিয়াসলি এটা রিডাকশন পোটেনশিয়াল। কিন্তু এখানে কি দেখানো হচ্ছে, রিডাকশন দেখানো হচ্ছে। এই যে E0 ক্যাথোড, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, রিডাকশন হচ্ছে। তাহলে আমরা এখানে সিম্পলি মাইনাস 0.15 বসিয়ে দেবো, কারণ এটা রিডাকশন পোটেনশিয়ালই দেওয়া আছে মাইনাস। এবার ক্যাথোডটা, অ্যানোডটা লক্ষ্য করো। অ্যানোডটার ক্ষেত্রে দেখো রিডাকশন পোটেনশিয়াল আছে E0 Ag প্লাস Ag, এটা রিডাকশন পোটেনশিয়াল। কিন্তু এখানে হচ্ছে আমার অক্সিডেশন, তার মানে আমাকে অক্সিডেশন পোটেনশিয়াল বসাতে হবে। তাহলে অবভিয়াসলি এটা ভ্যালুটা প্লাসটা মাইনাস হয়ে যাবে 0.80। তার মানে এটা কি দাঁড়াচ্ছে 0.80 মাইনাস 0.15, তার মানে 0.65 ভোল্ট E0 অফ দ্য সেল। তাহলে সেলের রিয়াকশন অনুযায়ী আমার দিকে এই ভ্যালুটা পুট করতে হচ্ছে। এবার এখানে একটুখানি বোঝার আছে যে E0 ক্যাথোড ভ্যালুটা আমরা যদি রিডাকশন পোটেনশিয়ালটা বসাই, আর এইটা যদি অক্সিডেশন পোটেনশিয়াল বসাই, ভালো করে দেখো, সরি এইখানটা একটুখানি ভুল হলো, এইটা হচ্ছে আমার রিডাকশন পোটেনশিয়াল আর এইটা হচ্ছে আমার অক্সিডেশন পোটেনশিয়াল। তাহলে দুটোকে কি করতে হবে, যোগ করতে হবে। যখন দুটো আলাদা বসাবো, যদি দুটোই রিডাকশন পোটেনশিয়াল হতো, তাহলে মাঝখানে আমার কিন্তু নেগেটিভ মানে সাইন হতো, মানে E0 রাইট মাইনাস E0 লেফট তখন হবে যখন দুটোই রিডাকশন পোটেনশিয়াল বসাবো। আর যখন ক্যাথোডেরটা আমি রিডাকশন পোটেনশিয়াল বসাবো আর অ্যানোডেরটা অক্সিডেশন পোটেনশিয়াল ভ্যালু বসাচ্ছি, তখন দুটোকে যোগ করতে হবে। সিম্পলি এটা আসছে মাইনাস 0.15 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস 0.80 ভোল্ট, তার মানে মাইনাস 0.95 ভোল্ট। আর যদি তোমরা মনে করো যে আমাদের এটা কমফোর্টেবল লাগছে না, তাহলে তোমরা সিম্পলি এটাকে কি করতে পারো, এখানে যেহেতু রিয়াকশনটাই আমার ক্যাথোডটা হচ্ছে কি, ক্যাথোডটা হচ্ছে AgI Ag, এই যে সেলটা যার ভ্যালু হচ্ছে মাইনাস 0.15 ভোল্ট, এবং এটা তো রিডাকশন পোটেনশিয়ালই দেওয়া আছে। আর অ্যানোডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার দেখো মাইনাস, সেটা আমার রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা বসাতে হবে। দেখো রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু কত দেওয়া আছে, 0.80। যদি আমি রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু বসাই তাহলে 0.80, তাহলে সেক্ষেত্রে আমার কি হচ্ছে E0 রাইট মাইনাস E0 লেফট। সেক্ষেত্রে আমার ভ্যালুটা আসছে দেখো, লেফট হচ্ছে এইটা আর রাইট হ্যান্ড ইলেকট্রোড হচ্ছে ওইটা ভ্যালুটা, সেক্ষেত্রে মাইনাস 0.95 ভোল্ট। তাহলে একই নিয়ম, কারণ দুটো যদি রিডাকশন পোটেনশিয়াল বসাই তাহলে সেক্ষেত্রে নেগেটিভ হবে, রাইট মাইনাস লেফট। আর যদি একটা ক্যাথোডের ক্ষেত্রে রিডাকশন পোটেনশিয়াল আর অ্যানোডের ক্ষেত্রে অক্সিডেশন পোটেনশিয়াল বসাই, সেক্ষেত্রে E0 সেল হবে, মনে রেখে দাও, E0 অক্স মানে অক্সিডেশন পোটেনশিয়াল প্লাস E0 রিডাকশন পোটেনশিয়াল। এখন প্রশ্ন হলো যে গ্যালভানীয় কোষের এই যে তড়িৎ চালক বল বা EMF ইলেকট্রোমোটিভ ফোর্স যে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে এটা ডেভেলপ করে, সেই কেমিক্যাল রিয়াকশন এর জেনারেল ফর্মুলা থেকে আমরা কিভাবে সেল EMF বা ই সেল ইলেকট্রোমোটিভ ফোর্স অফ সেল আমরা গণনা করব। দেখো কোনো একটা রাসায়নিক কোনো একটা তড়িৎ কোষে যে উপাদানগুলো আমি ধরে নিচ্ছি, ধরো এ একটা রিয়েজেন্ট, বি রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে মনে করো সি এবং ডি। এখন ব্যালেন্সড যদি ইকুয়েশন আমরা ভাবি তাহলে এটা হচ্ছে এইভাবে আমরা ব্যালেন্সড ইকুয়েশন লিখে নিলাম। এখন এই যে এ বা বি এদের যে অ্যাক্টিভিটি বা সক্রিয়তা, এদের ওপরেই আসলে তড়িৎ চালক বলের মান নির্ভর করে। এখন আমি ধরে নিচ্ছি যে এই রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে অংশগ্রহণকারী ইলেকট্রন হচ্ছে n মোলস। সেক্ষেত্রে ই সেল নানস্টার ইকুয়েশন অনুযায়ী ই সেল সমান E0 অফ সেল, এর অলরেডি আমরা পড়েছি, মাইনাস RT বাই NF ln কনসেন্ট্রেশন C টু দি পাওয়ার C, এই সিটা স্মল সিটা হচ্ছে স্টোইচিওমেট্রিক নাম্বার, কনসেন্ট্রেশন D টু দি পাওয়ার, কনসেন্ট্রেশন অর অ্যাক্টিভিটি বলতে পারো, যেহেতু আমরা
এটাকে আমরা যদি সলিউশন বলি তাহলে সেক্ষেত্রে কনসেন্ট্রেশন বলা যেতেই পারে কনসেন্ট্রেশন A টু দি পাওয়ার A অ্যান্ড B টু দি পাওয়ার B। তাহলে E0 সেলটা কি স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালু। ওকে, এবার এখান থেকে আমি যদি এই RT T ইকুয়াল টু 25 ডিগ্রি সেন্টিগ্রেড আর ফ্যারাডে 1 ফ্যারাডের মান যে 96,494 এটা কুলম 1 ফ্যারাডে ইকুয়ালস, এটা যদি পুট করি তাহলে ইকুয়েশনটা আর এলএনটাকে লগে কনভার্ট করি তাহলে ইকুয়েশনটা চলে আসছে এরকম 0.059 ডিভাইডেড বাই ইন লগ concentration C concentration D to the power D divided by concentration A to the power A concentration B to the power B। এবার এই ইকুয়েশনকে ব্যবহার করে আমরা কোনো একটা ধরো গ্যালভেনিক সেলে যে কেমিক্যাল রিয়াকশন সেটা আমরা লিখব এবং সেখান থেকে আসলে ইকুয়েশনটা কি করে অ্যাপ্লাই করা হয় সেটা আমরা একটু দেখে নেব। একটা উদাহরণ আমরা ধরি, ধরো একটা গ্যালভেনিক সেল ধরে নাও জিঙ্ক অবলিক Zn+2 ডাবল লাইন Cu+2 অবলিক Cu। এক্ষেত্রে দেখো অ্যানোড রিয়াকশনটা ফার্স্ট আমরা লিখব। অ্যানোড রিয়াকশন যেহেতু আমরা লেফট হ্যান্ডে অ্যানোড রিয়াকশন হয় জিঙ্ক, কোনো ব্যাপার নয় ক্যাথোড রিয়াকশনও লিখতে পারো, বাট আমরা লিখছি Zn2 প্লাস অ্যাকুয়াস প্লাস 2 ইলেকট্রন আর অ্যানোড, আর এরপর হচ্ছে ক্যাথোড রিয়াকশন কি হবে না দেখো Cu+2 অ্যাকুয়াস কন্ডিশন ওকে প্লাস 2E অ্যারো Cu সলিড। তাহলে দেখো ননস্ট ইকুয়েশনটা আমরা অ্যাপ্লাই করব, তার আগে কমপ্লিট সেল রিয়াকশনটা একটু আমরা লিখে নিই। সিট এবার সেল রিয়াকশনটা দেখো Zn H প্লাস Cu+2 অ্যারো Zn+2 প্লাস Cus। তাহলে এখানে ই সেল অ্যাকর্ডিং টু ননস্ট ইকুয়েশন E0 সেল মাইনাস 0.059 বাই এখানে নাম্বার অফ ইলেকট্রনস ইনভলভ হচ্ছে দুটো, তাহলে এন এর মান 2 লগ কনসেন্ট্রেশন অফ জিঙ্ক+2 ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ Cu+2। অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি এই জায়গায় কপার আসবে Cu ব্র্যাকেটে এস, এটার ভ্যালুটা অ্যাক্টিভিটিতে 1 হয় আর এক্ষেত্রে জিঙ্ক আসবে এখানে এটার ভ্যালু 1 হয়, অর্থাৎ এই কনসেন্ট্রেশন ভ্যালুটা একক অ্যাক্টিভিটিটা 1 হয়, এটাও অ্যাক্টিভিটি 1 ধরা হয়। তো ওভারঅল এই দুটো ক্যান্সেল করলাম, এইটা টোটাল রিয়াকশনটা হচ্ছে আমার এইটা। ইজ ইট ক্লিয়ার? এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই যে ইএমএফ অফ এ সেল তড়িৎ চালক বল কি কি, মানে গ্যালভানীয় কোষের যে তড়িৎ চালক বল সেটা কি কি বিষয়ের দ্বারা প্রভাবিত হয়। দেখো 1 নম্বর পয়েন্টে এটা আমরা বলবো ওই যে ইলেকট্রোড, তুমি যে ইলেকট্রোড ইউজ করছো সেই ইলেকট্রোডের ওপরে কিন্তু এই E0 সেল ভ্যালুটা ডিপেন্ড করে অবভিয়াসলি ইলেকট্রোডের ওপর। 2 নম্বর দেখো কনসেন্ট্রেশন অফ দ্য কি কম্পোনেন্টস, যে আমরা উপাদানগুলো ব্যবহার করছি তার অ্যাক্টিভিটি, আর আমরা বলতে পারি মোলার কনসেন্ট্রেশন। 3 নম্বর অবভিয়াসলি তোমরা দেখছো যেখানে একটা টেম্পারেচার টার্ম আছে RT/NF, তো অবভিয়াসলি উষ্ণতার উপরেও নির্ভর করে, দ্যাট ইজ টেম্পারেচার। এই হচ্ছে 3টে ফ্যাক্টর আমরা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে রাখবো। এবার একটা আমরা গাণিতিক উদাহরণ নিয়ে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো এখানে সেল পোটেনশিয়ালগুলো লক্ষ্য করো। স্ট্যান্ডার্ড আয়রন 2 প্লাস আয়রন মাইনাস 0.44 আর ক্যাডমিয়ামটা হচ্ছে, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি ক্যাডমিয়াম 2 প্লাস ক্যাডমিয়াম এর পোটেনশিয়াল এটা বেশি, তাহলে অবভিয়াসলি এটা ক্যাডমিয়াম সেলটা থাকবে রাইট হ্যান্ডে, এটা রিডিউস হবে আর অক্সিডাইজড হবে আয়রন
আয়রন থেকে আয়রন 2 প্লাস। তাহলে রিয়াকশনটা আমরা এরকম লিখবো, আয়রন 2 প্লাস অ্যাকুয়াস প্লাস 2E। আর ক্যাডমিয়াম, এক্ষেত্রে ক্যাডমিয়ামে যেহেতু রিডাকশন পোটেনশিয়াল বেশি, তার মানে এর টেন্ডেন্সি টু বি রিডিউসড বেশি হবে, মোর টেন্ডেন্সি টু বি রিডিউসড, এখান থেকে ক্যাডমিয়াম। এটাও অবশ্যই অ্যাকুয়াস মনে রাখবো, যোগ করে দাও। তাহলে টোটাল রিয়াকশন আয়রন প্লাস সিডি প্লাস 2 অ্যারো দিয়ে আয়রন প্লাস 2 অ্যাকুয়াস, এখানে অ্যাকুয়াস লেখাটা উচিত, প্লাস ক্যাডমিয়াম। অবভিয়াসলি ক্যাডমিয়ামটা কিন্তু সলিড। তাহলে নানস্টের ইকুয়েশন যদি ইউজ করি, তাহলে আমার এটা আসছে ই সেল সমান E0। এবার E0 সেল মানে কি, এখান থেকে আমরা বুঝতে পারছি যে দেখো আমার রাইট হ্যান্ড ইলেকট্রোড কে হচ্ছে না ক্যাডমিয়াম, তাহলে E0 সেল হবে এখানে। তো E0 সেল মিনস আবার কি, E0 রাইট মাইনাস E0 লেফট, তাহলে E0 এটা কি হবে, ক্যাডমিয়াম প্লাস 2 অবলিক ক্যাডমিয়াম, তার থেকে আমরা বাদ দেবো কাকে, E0 অফ আয়রন প্লাস 2 অবলিক আয়রন। এবার মাইনাস এটা E0 সেল বেরোলো, E0 0.059 ডিভাইডেড বাই, এখানে নাম্বার অফ ইলেকট্রনস ইনভলভ 2, তো এখানে 2 বসাও, তারপরে লগ কনসেন্ট্রেশন অফ রাইট হ্যান্ড টার্মস হচ্ছে দেখো এটা আয়রন প্লাস 2, ক্যাডমিয়ামের অ্যাক্টিভিটি 1 হবে, বাদ চলে গেল, ইন্টু ক্যাডমিয়াম হতো, ডিভাইডেড বাই এখানে আয়রন ক্যাডমিয়াম 2 প্লাস হবে, তো এখানে আয়রনেরটা 1 বলে বাদ চলে গেল এটা। এবার সিম্পলি এখানে ভ্যালুগুলো পুট করো। প্রথম ভ্যালুটা কি না স্যার ক্যাডমিয়াম, তাহলে মাইনাস 0.40, ওকে। নেক্সট দেখো মাইনাস 0.059 বাই 2, তারপরে লগ সিম্পলি কনসেন্ট্রেশন অফ আয়রন 2 প্লাস এর ভ্যালু দেখো দেওয়া আছে 0.1, এটা আমরা লিখে দিলাম, ডিভাইডেড বাই তোমার হচ্ছে ক্যাডমিয়াম 2 প্লাসের 0.01, তখন লগ 10 হবে এটা হিসেব করলে, তখন লগ 10 মানে 1, তার মানে দাঁড়াচ্ছে কি, আচ্ছা এখানে একটা ছেড়ে গেছি, মাইনাস হবে হ্যাঁ এইখানটা E0, এখানে মাইনাস হবে, আবার মাইনাস 0.44 এখানে একটা টার্ম ইন্ট্রোডিউস করতে হবে, কেন এটা আমরা ছেড়ে গেছি। তাহলে এখানটাই আমাদের কেন লিখলাম, কারণ এইটা দেখো এই আয়রন 2 প্লাস পার্টটার জন্য এইটা হলো, এই ক্যাডমিয়ামটার জন্য এটা হলো, আর আয়রন 2 প্লাসটার জন্য এই যে এই ভ্যালুটা পুট করলাম, এটা হচ্ছে ক্যাডমিয়ামের জন্য, ওকে ঠিক আছে। এবার তোমরা দেখো এখান থেকে জাস্ট এটা হিসেব করে নাও, হিসেব করলে কত আসছে, হিসেব করলে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 0.44 থেকে 0.40 বাদ দিলে হবে প্লাস 0.04, তারপরে মাইনাস 0.059 বাই 2 লগ অফ 10, লগ অফ 10 মানে 1, তার মানে জাস্ট সিম্পলি এটাকে হিসাব করলে দাঁড়াচ্ছে 0.0105 ভোল্ট। এই হচ্ছে কনসেপ্ট, ভেরি ইজি এক্সাম্পল, এবং এরকমই কোশ্চেন কিন্তু আসবে। নেক্সট আমরা আর একটা এক্সাম্পল এক্ষেত্রে দেখে নেব। দেখো এখানে দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হাইড্রোজেন প্লাস ইলেকট্রন অ্যাকসেপ্ট করে H2, তার অবভিয়াসলি আমরা জানি তার পোটেনশিয়াল ভ্যালুটা 0, এবং আরেকটি ইলেকট্রোড Ag2Cl2 থেকে Ag ইন লিকুইড কন্ডিশন, সেটা হচ্ছে 0.268। তাহলে দেখো এক্ষেত্রে যেহেতু সেল পোটেনশিয়াল ভ্যালুটা মার্কিউরাস ক্লোরাইড থেকে মার্কারি এর ক্ষেত্রে বেশি, তাহলে এটা কিন্তু রিডিউসড হবে। তাহলে রিডিউসড হবে কে, অর্থাৎ ক্যাথোড রিয়াকশন কে হলো এক্ষেত্রে, না স্যার ক্যাথোড রিয়াকশন হলো এক্ষেত্রে আমার, হ্যাঁ ক্যাথোড রিয়াকশনটা আগে লিখবো আমরা, ক্যাথোড রিয়াকশন, অ্যানোড রিয়াকশনও লিখতে পারি, ক্যাথোড রিয়াকশনটা আচ্ছা অ্যানোড রিয়াকশনটাও লিখে নিতে পারি, অসুবিধা নেই। ক্যাথোড রিয়াকশনটা দেখো হচ্ছে Ag2Cl2, এটা সলিড কন্ডিশনে দেওয়া আছে, তো সেটা অ্যাকচুয়ালি কি করছে দেখো, ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি করছে কি দুটো Hg, কারণ 2Hg2 আছে, ইন ব্র্যাকেট L প্লাস 2Cl মাইনাস, ওকে। আচ্ছা এবার Cl মাইনাস অর্থাৎ যে ক্লোরাইডটা ইউজ করা হচ্ছে এক্ষেত্রে তার একটা কনসেন্ট্রেশন দেওয়া আছে, সেটা কত, পটাশিয়াম ক্লোরাইড ইউজ করা হচ্ছে সম্ভবত, সেটা 0.1, তার মানে এখানে আমি লিখে দিতে পারি 0.1 মোলার, তাই না, 0.1 মোলার পটাশিয়াম ক্লোরাইড ইউজ করা হচ্ছে, আর এখানে ইলেকট্রন অ্যাকসেপ্ট হচ্ছে, তার মানে এটা রিডাকশন। এবার চলে আসি অ্যানোড রিয়াকশন। অ্যানোড রিয়াকশন কি, অ্যানোড রিয়াকশন কি
না স্যার, হাইড্রোজেন থেকে হাইড্রোজেন প্লাস, তাহলে H2 এটা 0.5 ATM এর দেওয়া হচ্ছে, দেওয়া আছে যেটা দেখো, দেখে দেখে লিখো। আর এটা থেকে তৈরি হচ্ছে দেখো 2H প্লাস, H প্লাসের কনসেন্ট্রেশন দেওয়া আছে 0.1 মোলার, প্লাস অ্যাকচুয়ালি হবে 2E, যেহেতু দুটো ইলেকট্রন ইনভলভ হচ্ছে, কারণ H2 থেকে 2H প্লাস। এবার টোটাল আমরা সেল রিয়াকশনটা লিখবো। কি করে লিখবো দেখো, টোটাল সেল রিয়াকশনটা হচ্ছে দেখো H2 এটা অ্যাকচুয়ালি গ্যাসিয়াস 0.5 ATM, ওকে। তারপরে হচ্ছে তোমার Hg2Cl2 ইন সলিড কন্ডিশন, অ্যারো দিয়ে তৈরি হচ্ছে দেখো 2Hg লিকুইড কন্ডিশন প্লাস 2Cl মাইনাস 0.1 মোলার প্লাস 2H প্লাস, এটা হচ্ছে 0.1 মোলার, ওকে। এই যে কমপ্লিট রিয়াকশন। তো এক্ষেত্রে নানস্ট ইকুয়েশন আমরা যদি ব্যবহার করি, ই সেল, আমাদের ই সেল বের করতে বলেছে, E0 সেল মাইনাস 0.059, এক্ষেত্রেও দেখো দুটো ইলেকট্রন ইনভলভ, এই জন্য 2 হচ্ছে, আর লগ একবারে কনসেন্ট্রেশন অফ Cl মাইনাস তার হোল স্কোয়ার হবে, রাইট হ্যান্ড সাইডে লক্ষ্য করে যারা আছে সেইগুলো। আর যেহেতু মার্কিউরি লিকুইড কন্ডিশনে আছে এবং পিওর, তার অ্যাক্টিভিটি 1 হবে, এই জন্য এটা লিখছে না, অমিট করলাম। আর তারপরে দেখো H প্লাস আছে, এর কনসেন্ট্রেশন আবার হোল স্কোয়ার হবে, যেহেতু 2H প্লাস আছে, ডিভাইডেড বাই, এক্ষেত্রে হবে H2, যেহেতু গ্যাসিয়াস কন্ডিশন P অফ H2, পার্সিয়াল প্রেশার অফ H2, আর Hg2Cl2 ইন সলিড কন্ডিশন, এটা অ্যাক্টিভিটিটা 1। তো এবার এখানে E0 সেল মিনস কি না, E0 স্যার রাইট হ্যান্ড মাইনাস E0 অফ লেফট হ্যান্ড, এবার মাইনাস 0.059 বাই 2 লগ, এবার Cl মাইনাস কনসেন্ট্রেশন দেখো দেওয়া আছে 0.1, H প্লাসও 0.1, তার মানে জাস্ট 0.1 এর হোল স্কোয়ার ইন্টু 0.1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি অফ H2 মানে 0.5, ব্যাস। এবার E0 আর কত স্যার, রাইট হ্যান্ড সাইডে কাকে রাখা হয়েছে, অবভিয়াসলি ক্যাথোডকে, আর ক্যাথোড মার্কিউরাস ক্লোরাইড থেকে মার্কারি, এবং এর ভ্যালুটা কত দেওয়া আছে, E0 0.268, তার থেকে বাদ যাবে 0। তারপরে যেমন এটা টোটাল আছে, এই ক্যালকুলেশনটা আমরা এখানে পুট করব, আর মাইনাস এটা, এই লগারিদমটা টোটাল ক্যালকুলেশন করে নাও, এখানে পুট করো, পুট করার পরে এটা আসছে যেমন 0.337 ভোল্ট। এই হচ্ছে কনসেপ্ট। আশা করি দুটো উদাহরণ থেকে তোমরা বেশ ভালোভাবেই ননস্টেট ইকুয়েশন কিভাবে অ্যাপ্লাই করতে হয় বুঝতে পেরেছ। এবার আমরা কিছু গাণিতিক অনুশীলন, যেগুলো পরিচ্ছেদের শেষের দিকে আছে, সেগুলো একটু আমরা বুঝে নেব। দেখো কোশ্চেন 1, এই ননস্ট ইকুয়েশন সংক্রান্ত কোশ্চেন 1, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়রন 3+ অ্যাকুয়াস ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, রিডাকশন হচ্ছে আয়রন 2+এ, E0 পোটেনশিয়াল ভ্যালু দেওয়া আছে, এবং সম্পৃক্ত স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোড SCE রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে। প্রদত্ত গ্যালভেনীয় কোষের 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ই সেল গণনা করো। আর যেখানে সেলটাও এখানে ফর্ম করে দিয়ে দিয়েছে, SCE অর্থাৎ স্যাচুরেটেড ক্যালোমেল ইলেকট্রোডটা হচ্ছে লেফটে, মানে অক্সিডাইজড হচ্ছে, এটা রিডিউসড হচ্ছে। তাহলে খুবই সিম্পল, এখানে জারণ তড়িৎদ্বার আর বিজারণ তড়িৎদ্বার অর্থাৎ ক্যাথোড তড়িৎদ্বার আমরা জানি। আর এখানে তাহলে সিম্পল কি হবে, অ্যানোডের বিভব কত দেওয়া আছে এটা স্যার। তো এখানে প্রশ্নটা একটু আমরা ভালো করে দেখবে, দেখে এখানে যে ভ্যালুটা পুট করা আছে এটা হচ্ছে E0 স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ আয়রন 3+2। তাহলে এইটা যেহেতু আমার এখানে ক্যাথোড হিসেবে ইউজ হচ্ছে, তাহলে ক্যাথোডের যে রিয়াকশানটা হচ্ছে, ক্যাথোডের রিয়াকশানটা কি হচ্ছে না, আয়রন +3 ইলেকট্রন অ্যাকসেপ্ট করে তৈরি হচ্ছে এখানে আয়রন +2। তার মানে এক্ষেত্রে আমরা যদি ননস্ট ইকুয়েশন ব্যবহার করি, তাহলে E0 অফ আয়রন +3 অবলিক আয়রন +2 এই ভ্যালুটা দেওয়া আছে। তো ইলেকট্রোড পোটেনশিয়াল অফ আয়রন 3+ আয়রন 2+ ইকুয়ালস আমরা লিখতে পারি কি, ননস্ট ইকুয়েশন অনুযায়ী E0 অফ আয়রন +3 অবলিক আয়রন +2 মাইনাস 0.059 ডিভাইডেড বাই ইলেকট্রন ইনভলভ এখানে একটি, তাহলে 1 লগ কনসেন্ট্রেশন অফ আয়রন 2+
ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ আয়রন 3+। তো এখানে দেখো ভ্যালুটা দেওয়া আছে 0.77 মাইনাস 0.059 বাই 1 লগ। এবার আয়রন 3+ এর কনসেন্ট্রেশন কত আর আয়রন 2+ এর কত। তো উপরে আমার যাচ্ছে আয়রন 2+ মানে 0.02 আর নিচে থাকছে দেখো আয়রন 0.01। এবার এটাকে ক্যালকুলেট করে প্রথম আমার কাজ হচ্ছে এই যে এটা আমার কি এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড ইলেকট্রোড, আয়রন 3+, আয়রন 2+, এটা ক্যাথোড। তাহলে মানে ইলেকট্রোড পোটেনশিয়াল অফ রাইট হ্যান্ড ইলেকট্রোড যেটা, সেটা আমরা বের করতে পারলাম। সেটা কত হচ্ছে ক্যালকুলেশনটা আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো টোটাল ডেটাটা আমি পাশে দেখো লেফট হ্যান্ডে পরিষ্কার করে দিয়েছি। তো তোমরা এখান থেকে জাস্ট এটা log 2 আসছে, এই জায়গাটা log 2 ভ্যালু আসছে। তো 0.77 বসাও আর মাইনাস 0.059 তারপরে তাকে 0.301 দিয়ে গুণ করো, log 2 আসছে, log 2 ভ্যালু এটা। তো অ্যাপ্রক্সিমেটলি এটা আসছে 0.752 ভোল্ট। তো এটা হলো আমার কি রাইট হ্যান্ড ইলেকট্রোডের পোটেনশিয়াল। এবার লেফট হ্যান্ড ইলেকট্রোডের পোটেনশিয়ালটা আমরা বের করব। এখন তোমরা বলতে পারো যে স্যার সেল রিয়াকশনটা লিখে আর ওটা করলেন না কেন। দেখো সেল রিয়াকশন লিখে করা গেল না এই কারণেই, কারণ এখানে দুটোই স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল দেওয়া নেই। একটা দেওয়া আছে সেল পোটেনশিয়াল, মানে মানে রিয়াকশনের যে এনভায়রনমেন্টটা ছিল সেই এনভায়রনমেন্টে যে ইলেকট্রোড পোটেনশিয়ালটা যেটা স্ট্যান্ডার্ড নয় সেটা দেওয়া আছে, আর একবার স্ট্যান্ডার্ড দেওয়া আছে। সেই কারণেই আমরা আসলে দুবার বের করব। এবার অ্যানোডের যে ইলেকট্রোড পোটেনশিয়াল ই ভ্যালুটা বের করব। এবার দেখো অ্যানোডে ই অফ অ্যানোড, এটা আমরা লেফট হ্যান্ড বলতে পারি, সমান আমরা লিখতে পারি কি না, অ্যানোড তো স্ট্যান্ডার্ড ক্যালোমেল ইলেকট্রোড, তো সেটার ভ্যালু দেওয়াই আছে 0.242। এটা কিন্তু স্ট্যান্ডার্ড নয়, এটা হচ্ছে ওই কন্ডিশনে ওই টেম্পারেচারে কি ভ্যালুটা আসছে সেটা দেওয়া আছে। এবার আমরা ই সেল সমান আমরা বের করবো, অবভিয়াসলি নট সেল, এটা স্ট্যান্ডার্ড কন্ডিশন নয়। তো E0 নট E0 ই অফ রাইট মাইনাস ই অফ লেফট, যেহেতু দুটোই স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। এবার জাস্ট ভ্যালুটাকে পুট করো, পুট করলে তোমার আনসারটা চলে আসবে। এটা ভ্যালুটা আমাদের ছিল 0.752 মাইনাস লেফটে 0.242, সো এটা আসছে 0.51 ভোল্ট। ওকে, নেক্সট কোশ্চেন। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যালভেনীয় কোষের যে অর্ধকোষ অর্থাৎ ক্যাথোড এবং অ্যানোড সেগুলোর বিজারণ বিভব এবং ই সেল গণনা করতে হবে। তো প্রথমেই আমরা দেখে নেব যে সেলটা কি দেওয়া আছে। সেলটা দেওয়া আছে আয়রন 3+, আয়রন 2+, এটা হচ্ছে আমার অ্যানোড। আর তাহলে প্রথমে অ্যানোডে চলে আসো। অ্যানোডে তোমার রিয়াকশনটা কি হচ্ছে, আয়রন +3 আয়রন 2+ হবে, তাহলে আয়রন 2+ থেকে হবে আয়রন 3+। এখন নন স্টেট ইকুয়েশনটা ইউজ করবো আমরা। ই অফ অ্যানোড যদি লিখি, ই অফ অ্যানোড ইকুয়ালস E0 অফ অ্যানোড মাইনাস 0.059 বাই, এক্ষেত্রে ইলেকট্রন ইনভলভস হচ্ছে দেখো একটি ই, তাহলে 1, আর তারপরে লগ অফ কি হবে কনসেন্ট্রেশন অফ রাইট হ্যান্ড মানে আয়রন +3 ওপরে হবে, আর ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ লেফট হ্যান্ড মানে আয়রন +2। তার মানে দেখো এখানে দাঁড়াচ্ছে ভ্যালুটা, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল ভ্যালুটা আমার দেওয়া আছে 0.77 ভোল্ট, লিখলাম মাইনাস 0.059, তারপরে লগ আয়রন 3+ এর কনসেন্ট্রেশনটা দেখো দেওয়া আছে 1.0 মানে 1 মোলার, আর আয়রন 2+ দেওয়া আছে 0.01। তো এক্ষেত্রে আমার ভ্যালুটা আসছে অ্যাপ্রক্সিমেটলি 0.652। এই হচ্ছে তাহলে অ্যানোড এর রিডাকশন পোটেনশিয়ালটা আমরা অ্যানোডের রিডাকশন পোটেনশিয়াল বলবো এক্ষেত্রে, অক্সিডেশন পোটেনশিয়াল নয়, কারণ আমরা রিডাকশন পোটেনশিয়াল ইকুয়েশন ইউজ করেই আর পোটেনশিয়াল ভ্যালুটা হিসাব করি। তো সেদিক থেকে এটা অ্যাকচুয়ালি যেহেতু আমরা অক্সিডেশন পোটেনশিয়াল ধরে হিসেব করেছি, তার মানে এটা অ্যাকচুয়ালি এখানে বসানো একটু ভুল হয়েছে। দেখো আয়রন 3+ এর ভ্যালুটা দেওয়া আছে 0.01, উল্টে গেছে। তো অ্যাকচুয়ালি এইটা আমার ইকুয়েশনটা আমার দিকে একটু ঠিক করে নিতে হবে, কারণ এখানে প্রশ্নে কিন্তু E0 এইটা দেওয়া আছে, এটা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে আয়রন অ্যাকচুয়ালি +3 লিখবো, আয়রন 2+ লিখবো,
আর এখানে অ্যাকচুয়ালি প্লাস ইলেকট্রন লিখব। এবার দেখো এটা আমার ঠিক আছে। আয়রন, সেক্ষেত্রে আয়রন +2টা উপরে হবে, এটা +3 নিচে হবে, এবং +2 ভ্যালুটাই দেওয়া আছে 1.0। আয়রন দেখো, আয়রন 2+টা 1.0, এটা বসাতে ভুল ছিল, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তারপরে দেখো আয়রন 3+ পার্টটা আছে, এইখানটা আমরা একটুখানি আয়রন 3+টা করবো, তো ঠিক করে নাও। তো সবচেয়ে ভালো এটা দেওয়া, আয়রন ওপরে হচ্ছে তোমার আয়রন +2 আর নিচে আয়রন +3, এটা এটা লগারিদম থাকছে। এবার 1.0.01 ভোল্ট এ করলে 0.652। অবভিয়াসলি এটা মনে রাখবো যে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল অফ অ্যানোড। এবার দেখো ক্যাথোডে কি রিয়াকশনটা হচ্ছে না, ক্যাথোডে যে রিডাকশন ইকুয়েশনটা হচ্ছে অক্সিজেন ইন গ্যাসিয়াস ফর্ম, সে কি করছে না অ্যাসিডিক মিডিয়াম পাচ্ছে, যেহেতু অ্যাসিড ইউজ করা হচ্ছে মিডিয়ামে। এখানে এটাকে নিউট্রালাইজ করতে গেলে অবভিয়াসলি কি লাগবে, 4টি ইলেকট্রন লাগবে, তৈরি হচ্ছে 2H2। ওকে, দেখো তোমাদের সুবিধার জন্য এখানে দেখিয়ে দিলাম। দেখো রাইট হ্যান্ড ইলেকট্রোড কি আছে, H3O+। এই H3O+ আসলে হাইড্রোক্সিনিয়াম আয়ন, সেটার থেকে আমরা H+ লিখতেই পারি। আর যার পিএইচ দেওয়া আছে 3.0, তার মানে এই যে H+, এখানে পিএইচ ভ্যালু থেকে এর কনসেন্ট্রেশনটা বের করে নিতে হবে। তারপরে O2 গ্যাস, অর্থাৎ H3O+টা এখানে মিডিয়ামে আছে ইলেকট্রোলাইট হিসেবে। O2 রিডিউসড হচ্ছে জলে। O2 কিসে হচ্ছে, O2 গ্যাস আছে, এটা কম্পোনেন্ট। O2 রিডিউসড হচ্ছে ওয়াটারে। তা সেক্ষেত্রে এবার রিয়াকশনটা আমরা লিখবো, রিয়াকশনটা লিখলাম, নানস্ট ইকুয়েশনটা ফেলবো। তো নানস্ট ইকুয়েশনটা দেখো, ই অফ, আমরা যদি বলি ক্যাথোড ইসি সমান E0 অফ সি স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল অফ দ্য ক্যাথোড, আর মাইনাস 0.059 ডিভাইডেড বাই এন। এন এর মান এখানে 4টি ইলেকট্রন ইনভলভ। তারপরে হচ্ছে লগ হবে, লগ কনসেন্ট্রেশন অফ H2O। দেখো কনসেন্ট্রেশন অফ H2ওটা কি, এক্ষেত্রে 1 হবে, তাহলে 1 স্কোয়ার মানে সেই একই হবে। তার মানে এক্ষেত্রে আমরা জাস্ট উপরে 1 লিখবো, কনসেন্ট্রেশনটা আমি লিখবো ডিভাইডেড বাই, এখানে অক্সিজেন গ্যাসিয়াস ফর্মে আছে, তাহলে P(O2) লিখতে হবে, ইন্টু H+ কনসেন্ট্রেশন হোল টু দি পাওয়ার আবার হবে কি 4। কেন হোল টু দি পাওয়ার 4 হলো, একটু জায়গা দেখাতে অসুবিধা হচ্ছে, ঠিক করে নাও। আচ্ছা, এইখানটায় 4 হবে, কেন 4 হলো, কারণ এই যে এখানে স্টোইচিওমেট্রিক নাম্বার 4 আছে। এবার প্রশ্ন যে স্যার আমরা এখানে E0 স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল তো আমার দেওয়া আছে, এটা বসিয়ে দিলাম, ভেরি গুড, নো প্রবলেম। বাট এই জায়গাটা কি করবো, 0.059/4 আর লগ 1/PO2 ভ্যালুটা কত, 0.5 ATM, এটা দেওয়া আছে। H+ কনসেন্ট্রেশনটা কি করে বের করবো, দেখো সিম্পল, এখানে পিএইচ ভ্যালু দেওয়া আছে কত 3, মিডিয়ামে পিএইচ ভ্যালু মানে ইলেকট্রোলাইট হিসেবে যে ব্যবহার করেছি, তার মানে কি বলতো, মাইনাস লগ অফ H3O+ বা H+, সেটা হচ্ছে আমার কত 3। তার মানে লগের বেস হচ্ছে 10, তার মানে 10⁻³ সমান হচ্ছে আমার H+ কনসেন্ট্রেশন। তো এখান থেকে আমি জাস্ট বসিয়ে দাও, বসিয়ে দিলে আমরা ভ্যালুটা কি পাচ্ছি। তোমাদের রাইট হ্যান্ড সাইডে দেখো আমি পুরো ক্যালকুলেশনটা এখানে দেখিয়ে দিয়েছি, তাই না, তোমরা এখানটা দেখে নেবে জাস্ট ক্যালকুলেশনটা। আর এখানে জাস্ট পুট করলে ভ্যালুগুলো তোমার এটা আসছে, ইসি আসছে 1.048 ভোল্টেজ। এবার ই সেল আমরা বের করব, ই সেল সমান কি জানি না, ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। এবার ই ক্যাথোডটা আমরা পেয়ে গেছিলাম 1.048 আর অ্যানোডটা পেয়েছিলাম 0.652, ব্যাস এটা বিয়োগ করলে আসছে 0.396। তাহলে জারণ বিজারণ এই প্রত্যেকটা অর্ধকোষের বিভব বের করলাম, সেলের পোটেনশিয়ালটাও আমরা বের করলাম। তো নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে এখানে দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় Ce4+ Ce3+ রিডাকশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে। ক্রোমিয়াম 3+ ক্রোমিয়াম এর স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে। অবভিয়াসলি ক্যাথোড দেখে তো বোঝা যাচ্ছে, ক্যাথোডটা হচ্ছে আমার সেরিয়াম।
সেরিয়াম 4 সেরিয়াম 3, আর ক্রোমিয়াম হচ্ছে আমার অ্যানোড হয়ে যাচ্ছে। তাহলে সিম্পলি এখানে E0 সেল আমরা আগে বের করে নেব। E0 স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল অফ সেল মানে হচ্ছে রাইট হ্যান্ড ইলেকট্রোড, অর্থাৎ E0 অফ ক্যাথোড মাইনাস E0 অফ অ্যানোড। এবার ক্যাথোড অ্যানোড বুঝবো কি করে? এক্ষুনি বললাম যে ক্যাথোড যার রিডাকশন পোটেনশিয়াল বেশি হবে তাহলে 1.61, কেন? সেখানে মোর টেন্ডেন্সি টু বি রিডিউসড, যার যেখানে রিডাকশান ঘটবে সেটা অবভিয়াসলি ক্যাথোড, মাইনাস অ্যানোড 0.74। তার আগে আবার একটা লক্ষ্য করো, মাইনাস দেওয়া আছে, তার মানে ভ্যালুটা আসছে 2.35 ভোল্টেজ। ওকে, এবার নানস্টের ইকুয়েশন ফেলো। ই সেল সমান E0 সেল মাইনাস 0.059 বাই, এবার এনটা কত? দেখো ইকুয়েশনটা লক্ষ্য করো, জারণ রিয়াকশান আর বিজারণ রিয়াকশান বাম দিকে করে দিয়েছি। ইলেকট্রনটা হচ্ছে দেখো ক্রোমিয়াম থেকে ক্রোমিয়াম 3+ 3টে ইলেকট্রন, তার মানে সেরিয়াম থেকে সেরিয়াম 3+ এক্ষেত্রেও 3টে ইলেকট্রন ইনভলভ হবে, তার মানে 3। তারপরে লগ হবে, লগ রিয়াকশান কোসান্ট কিউটা কি না? কনসেন্ট্রেশন অফ রাইট হ্যান্ড টার্মস +3, ক্রোমিয়াম +3 কনসেন্ট্রেশন টার্মস ডিভাইডেড বাই Ce+4 কনসেন্ট্রেশন। বাকি লেফট হ্যান্ডে যা আছে তার অ্যাক্টিভিটি 1। এবার এখানে যেটা বলার সেটা হচ্ছে দেখো সেরিয়াম 4+, এটাকে 3 দিয়ে গুণ করতে হতো, তাহলে এক্ষেত্রে কি হবে? সেরিয়াম 4+, এই যে সেরিয়াম 4+ আছে না বিজারণ, এটা 3 দিয়ে গুণ করতে হবে, তবে তো সমান হবে। মানে ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করতে গেলে সেরিয়াম 4+, এই যে থেকে সেরিয়াম 3+, এটাকে পুরোটা 3 দিয়ে গুণ, তার মানে এটা হোল স্টোইচিওমেট্রিক নাম্বারটা আছে ক্রোমিয়াম 3+ হোল টু দি পাওয়ার 3 হচ্ছে, সরি সেরিয়াম +3টা, সেরিয়াম 3+3 এটা হোল টু দি পাওয়ার 3 হচ্ছে, আর সেরিয়াম 4টাও এটা হোল টু দি পাওয়ার 3 হচ্ছে। এবার এখানে আমরা ভ্যালুগুলো পুট করব। তো এখানে সেরিয়াম 3+ এর ভ্যালু দেওয়া আছে 0.1, তার মানে এখানে 0.1 বসে। তো এবার ভ্যালুগুলো জাস্ট আমরা পুট করে নেব। ওকে, তো প্রথমে দেখো দেওয়া আছে 0.1 সেরিয়াম 3+, 0.1 বসিয়ে হোল কিউব করলাম। তারপরে ক্রোমিয়াম 3+, এর কনসেন্ট্রেশনটা রাইট হ্যান্ডে দেখো আমরা লিখে দিয়েছি, এটা 10⁻², আর নিচে হচ্ছে তোমার ডিভাইডেড বাই 1.5 সেরিয়াম +4 ডিভাইডেড বাই 4 আছে, হোল টু দি পাওয়ার 4 আছে, তাহলে 1.5 হোল টু দি পাওয়ার 4। তো এটা ক্যালকুলেশন করলে কিউর ভ্যালু আসছে কত না 10⁻⁻5 ডিভাইডেড বাই 1.5কে 3.375 এই ক্যালকুলেশনটা আসছে। এবার এখানে লগ বুট করলে হয়ে যাবে। তাহলে এবার টোটাল রিয়াকশানটাতে কি হচ্ছে? ই সেল সমান কি দাঁড়াচ্ছে না 2.35 ছিল, আর ওই লগ ভ্যালুটা আসছে প্লাস 0.1103 অ্যাপ্রক্সিমেটলি। তা এটাকে অ্যাপ্রক্সিমেটলি করলে আসছে 2.46 ভোল্ট। সমস্ত ছাত্রছাত্রীদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা শারদীয়ার। শারদীয়ার এই সময়েই আমি ভিডিওগুলো আপলোড করছি, চেষ্টা করছি তোমাদের একটু কাজে লাগা। যদি তোমাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করো, কমেন্ট করলে খুব ভালো লাগবে কাজটা করতে। আর বন্ধুদের প্লিজ শেয়ার করবে, ফেসবুক পোস্ট করে দিও, যাতে সবাই উপকৃত হয়। উদ্দেশ্য একটাই, সবাই উপকৃত হোক, একদম বিনা পয়সায়, কোনো খরচ না করে তোমাদের কাছে পৌঁছানো। সেই জন্যে প্লিজ তোমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দাও। আর ভালো থেকো, শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি।